আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের লিটারেরি টার্মস নিয়ে। ইংরেজি সাহিত্য বুঝতে হলে ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে বিভিন্ন ধরনের টার্ম আমরা পাবো। সেই টার্মগুলো সম্পর্কে যদি আগে না জানা থাকে, তাহলে ওই সময় একটা বিড়ম্বনায় পড়তে হয়। দেখা যায় যে ওই সময় হচ্ছে ওই পড়া বাদ দিয়ে ওটা খোঁজাখুঁজি করতে হয়। তো এর জন্য আমি চিন্তা করলাম যে ইংরেজি সাহিত্য শুরু করার আগে ইংরেজি সাহিত্যের যেই বিভিন্ন রকম লিটারেরি টার্মস রয়েছে, সেই লিটারেরি টার্মসগুলো হচ্ছে আমরা ভালো করে আগে পড়ে নিব। তো এরই ধারাবাহিকতায় আমরা হচ্ছে গতকালকে কি পড়েছিলাম, গতকালকে হচ্ছে পোয়েট্রি এবং প্রোজ, কবিতার সাথে রিলেটেড, এবং প্রোজ মানে হচ্ছে গদ্য, গদ্যের সাথে রিলেটেড যত লিটারেরি টার্মস আছে সেগুলো আমরা গতকাল আলোচনা করেছি। ঠিক আছে। তো এখন আহ, আজকে আমরা হচ্ছে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গতকালকের ক্লাসটা মানে ভুলক্রমে বা দুর্ঘটনাবশত যাই হোক ক্লাসটা ডিলেট হয়ে গিয়েছে। আমি এজন্য আপলোড করতে পারিনি। এই ক্লাসটা আবার পরবর্তীতে নেওয়া হবে। তো আপনারা যারা এই ক্লাসটা দেখবেন, রেকর্ড ক্লাস দেখবেন, তারা একটু অপেক্ষা করবেন। পরবর্তীতে আমি ওই ক্লাসটা আবার নিব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে ছিল। বেসিক অনেক বিষয় সেখানে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে। যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি, সেটা রিকভার করতে পারিনি। তো আজকে আমরা হচ্ছে ওই পোয়েট্রি আর প্রোজ বাদে বাকি যে লিটারারি টার্মসগুলো আমাদের জানা উচিত, আমাদের বিজনেস এবং অন্যান্য যেই চাকরির পরীক্ষা আছে, সব পরীক্ষার এই সব পরীক্ষার জন্য একদম কমন, যেগুলো না জানলেই নয়, একজন পরীক্ষার্থী হিসেবে আপনার জানা উচিত, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে প্রথমে আমরা দেখব ড্রামা বা প্লে, নাটকের সাথে রিলেটেড যেই লিটারেরি টার্মসগুলো রয়েছে সেগুলো। তারপরে তারপরে আমরা দেখব হচ্ছে যে অন্য যা কিছু আছে, অর্থাৎ সেগুলো হচ্ছে পোয়েট্রি, প্রোজ, ড্রামা বা প্লে, এছাড়াও অন্য আরো যত লিটারেরি টার্মস রয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো সেই জিনিসগুলোর একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। আপনারা কেউ বলতে পারবেন নামটা কি? নামটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। তাহলে আমরা হচ্ছে দুইটা টাইটেল আমরা পেলাম। একটা হচ্ছে লিটারেরি টার্মস, পোয়েট্রি, প্রোজ, ড্রামা, এর সাথে রিলেটেড। আরেকটা হচ্ছে এই সব কিছু মিলায় কমন, সব কিছুর জন্য কমন, বা হচ্ছে এই সব কিছু থেকে আলাদা। অর্থাৎ সাহিত্যের সাথে রিলেটেড অন্যান্য যা কিছু আছে, যত বিষয়াদি আছে, সেগুলোকে বলা হয় ফিগার্স অফ স্পিচ। তো আমরা প্রথমে নাটক সম্পর্কিত যে লিটারেরি টার্মসগুলো আছে সেগুলো দেখব। তারপরে আমরা কিছু ফিগার্স অফ স্পিচ দেখব। তাহলে আমাদের লিটারেচার পড়তে গিয়ে এরকম টার্মস বা ফিগার অফ স্পিচ আমরা যত পাবো, আমাদের কাছে তখন জিনিসটা সহজ লাগবে, পড়াটা আনন্দদায়ক হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো ড্রামার সাথে রিলেটেড যে লিটারেরি টার্মসগুলো রয়েছে সেগুলো শুরু করার আগে আমরা একটু ড্রামার সম্পর্কে আলোচনা করব সংক্ষেপে। তো দেখেন, ড্রামাকে কয়েকভাবে ভাগ করা যায়। বিভিন্ন ধরনের ড্রামা রয়েছে। তার মধ্যে একটা হলো কমেডি। ঠিক আছে, কমেডি মানে হলো যে হাস্যরসাত্মক, অর্থাৎ
কমেডি বা মিলনাত্মক নাটক, এর আরেকটা নাম আছে মিলনাত্মক। এই কমেডি বা মিলনাত্মক নাটক হলো এমন এক ধরনের নাটক যার মূল বিষয়বস্তু হচ্ছে বা মূল সুর হচ্ছে আনন্দদায়ক এবং যার সমাপ্তি ঘটে একটা সুখকর পরিস্থিতির মধ্যে দিয়ে। হ্যাঁ, নাটকের শুরুতে হয়তো নানামুখী সমস্যা, দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু কাহিনীর শেষে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা হ্যাপি হ্যাপি এন্ডিং থাকে। ঠিক আছে। ট্র্যাজেডিতে কি হয়? ট্র্যাজেডিতে যেমন হচ্ছে দর্শকের মধ্যে একটা করুণা বা এক ধরনের ভয় জাগে, কমেডিতে ঠিক তার উল্টো, দর্শকের মনে হাসি ও আনন্দের উদ্রেক ঘটায়। বুঝতে পেরেছেন? তবে এই যে শুধুমাত্র হাসানোই কমেডির একমাত্র কাজ নয়, এই হাসির আড়ালে কি থাকে? সমাজের বিভিন্ন অসঙ্গতি এখানে তুলে ধরা হয়। ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কমেডি নাটকের কয়েকটা উপবিভাগ আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে রোমান্টিক কমেডি। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই নাটকের মূল বিষয়বস্তু হলো কি বলেন তো? প্রেম ভালোবাসা। হ্যাঁ, ওই যে দুষ্টু মিষ্টি প্রেমের যে কাহিনী, হ্যাঁ, এই কাহিনীর সাথে বিভিন্ন রকম খুনসুটি, মান অভিমান, হ্যাঁ, ভুল বোঝাবুঝির ঘটনাগুলো হাস্যরসাত্মকভাবে কি করা হয়, উপস্থাপন করা হয়। তখন তাকে রোমান্টিক কমেডি বলে। এখানে নায়ক নায়িকার মিলনের পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, যেমন হচ্ছে পারিবারিক শত্রুতা থাকে এখানে, আরো বিভিন্ন রকমের বিষয়াদি থাকে। কিন্তু শেষমেশ দেখা যায় যে এই সব বাধা দূর হয়ে ওই যে প্রেমিক প্রেমিকার একটা কি হয়, মিলন ঘটে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের মাধ্যমে আহ, এই নাটকটি শেষ হয়। বুঝতে পেরেছেন? তো এর কেন্দ্রবিন্দুতে মূলত থাকে প্রেম আর রোমান্স। হ্যাঁ, তো এখানে অশ্লীলতা থাকবে, বিষয়টা এরকম না। অশ্লীলতা থাকে না, বরং কি থাকে, একটা মার্জিত হাস্যরস থাকে। যেমন অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়রের একটা কালজয়ী নাটক। তারপরে আছে এ মিডসামার নাইটস ড্রিম। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন কমেডি, কমেডি অফ ম্যানার্স, মানে কমেডি নাটকের একটা ভাগ, কমেডি অফ ম্যানার্স। এটা কি? এটা হচ্ছে যে সমাজের উচ্চবিত্ত এবং অভিজাত শ্রেণী, যারা হচ্ছে এলিট সোসাইটি, এই মানুষের, এই ধরনের মানুষের যেই কৃত্রিম মেকি আচার আচরণ, তাদের যেই ভণ্ডামি, লোক দেখানো ভদ্রতা, ঠিক আছে, এবং তাদের যে ঠুনকো আভিজাত্য, এই আভিজাত্যকে যখন ব্যঙ্গ করে নাটকে দেখানো হয় বা লেখা হয়, তখন তাকে হচ্ছে কমেডি অফ ম্যানার্স বলে। এ ধরনের নাটকে কাহিনীর চেয়ে কি থাকে, ওই চরিত্রদের যেই চতুর সংলাপ, উইটি ডায়লগ, বা হচ্ছে তাদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এই জিনিসগুলোই হচ্ছে বেশি গুরুত্ব পায়। এখানে দেখানো হয় যে তথাকথিত ওই ভদ্র সমাজে মানুষ যা মুখে বলে, অন্তরে তা ধারণ করে না। বুঝতে পেরেছেন? তো এই নাটকের মূল বৈশিষ্ট্য হলো, অর্থাৎ কমেডি অফ ম্যানার্স এই নাটকের মূল বৈশিষ্ট্য হলো, এখানে চরিত্ররা সাধারণত উচ্চবিত্ত সমাজের সদস্য হয়। হুম, এখানে আবেগের চেয়ে বুদ্ধিদীপ্ত এবং শ্লেষাত্মক যেই সংলাপ, সেই সংলাপের প্রাধান্য থাকে। এখানে স্যাটায়ার থাকে, অভিজাতদের বিভিন্ন রকম ফ্যাশন, তারপরে হচ্ছে তাদের পরকীয়া এবং সামাজিক যে ভণ্ডামি, এগুলোকে মূলত এখানে ব্যঙ্গ করা হয় এই নাটকের মাধ্যমে। যেমন হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, উইলিয়াম কংগ্রিভের লেখা একটা নাটক। এরপরে হচ্ছে দ্য কান্ট্রি ওয়াইফ, হ্যাঁ, উইলিয়াম উইজারলি এর লেখা। এগুলোতে এই জিনিসগুলো দেখানো হয়েছে। এরপর হচ্ছে স্যাটিরিক কমেডি, মানে হলো বিদ্রূপাত্মক কমেডি। বিদ্রূপাত্মক কমেডি সমাজের ভুল ত্রুটি, দুর্নীতি, অন্যায় এবং মানুষের
বোকামিকে এখানে সংশোধন করার উদ্দেশ্যে আহ, যখন কঠোর বিদ্রূপ বা হাস্যরসের মাধ্যমে নাটক রচিত হয় তখন তাকে কি বলে? স্যাটিরিক কমেডি বলে। এর উদ্দেশ্য কেবল হচ্ছে লোক হাসানো না, বরং এই হাসির ছলে সমাজের নৈতিক স্খলনগুলো চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়া হয়। লেখক এখানে সমাজের বা হচ্ছে রাজনীতির যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতিগুলোকে তিনি ব্যঙ্গ করেন। বুঝতে পেরেছেন? যাতে মানুষ কি হয়, সচেতন হয়। এবং এ কারণে একে অনেকটা সংশোধনমূলক নাটকও বলা হয়। তো এর মূল যে বৈশিষ্ট্য সেটা হলো সমাজ বা ব্যক্তির দোষগুলোকে হাস্যকরভাবে উপস্থাপন করা। এবং এর পেছনে লেখকের একটা নৈতিক বা সমাজ সংস্কারমূলক উদ্দেশ্য থাকে। এর ভাষা অনেকটা হয় সমালোচনামূলক। তারপরে হচ্ছে, তো এখানে দেখেন উদাহরণ আছে। ভোলপন। ভোলপন কে লিখেছেন? পেন জনসন, তাই না? যেখানে তিনি মানুষের লোভকে ব্যঙ্গ করেছেন। লোভ, এই লোভকে তিনি ব্যঙ্গ করেছেন এই ভোলপন নাটকের মাধ্যমে। এরপর হচ্ছে ফার্স বা প্রহসন। বাংলায় এর পরিভাষা কি? প্রহসন। ফার্সের পরিভাষা হচ্ছে প্রহসন। পরীক্ষায় আসতে পারে ফার্সের পারিভাষিক শব্দ কি, বা প্রহসনের পারিভাষিক শব্দ কি। তো এই ফার্স হলো কমেডি নাটকেরই একটা রূপ, কিন্তু কমেডি নাটকের চেয়ে এটা একটু ছোট পরিসরে হয়ে থাকে। যখন কোনো নাটকে অত্যধিক অতিরঞ্জন, উদ্ভট পরিস্থিতি এবং স্থূল হাস্যরস এগুলো ব্যবহার করে দর্শকদের কেবল আহ, হাসানোটাই মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে বা মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখনই তাকে হচ্ছে ফার্স বলে। বুঝতে পেরেছেন? তো কমেডিতে কি থাকে? কমেডিতে দেখবেন যে উইট এর প্রয়োজন হয়। উইট মানে কি? WIT, উইট। উইট মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আমরা বলি না, "ও, সে অনেক উইটি, উইটি গার্ল, বুদ্ধিমতী মেয়ে।" ঠিক আছে? তো এইরকম একটা উইট সেখানে দরকার হয় কমেডির ক্ষেত্রে। কিন্তু ফার্সে এখানে ওই রকম উইটির দরকার হয় না, শুধুমাত্র লোক হাসাইতে পারলেই হলো। হুম। তো এখানে এই উইটি, এই ফার্সের মূল বৈশিষ্ট্য হলো এক্সাজারেশন, মানে অতিরঞ্জন। সুন্দর একটা শব্দ, এক্সাজারেশন শব্দটা ব্যবহার করবেন আপনারা। এক্সাজারেশন মানে হলো অতিরঞ্জন। এখানে যে চরিত্র এবং ঘটনাগুলো থাকে সেই চরিত্র এবং ঘটনাগুলোকে বাস্তবতার চেয়ে অনেক বেশি বাড়িয়ে, অর্থাৎ এক্সাজারেট করে দেখানো হয়। দর্শকদের অট্টহাসি বা মন খুলে হাসির খোরাক জোগানোই হচ্ছে এই নাটকের মূল কাজ। হ্যাঁ। তো যেমন দ্য কমেডি অফ এরর্স, উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটা ক্লাসিক্যাল ফার্স এটা। দ্য কমেডি অফ এরর্স এর বাংলা অনুবাদ করেছেন কে বলেন তো? কে পারবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নামে করেছেন? ভ্রান্তিবিলাস না ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, ভ্রান্তি বিলাস। কে বললেন আপনি? আপনার নাম কি? ভাইয়া রীতাশ্রী। গীতাশ্রী। খুবই ভালো। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ট্র্যাজেডিতে। ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? জীবনের ঘটনা প্রবাহে এই যে ঘটে যাওয়া বিভিন্ন দ্বন্দ্ব এবং তার পরিণতির, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে একটা করুণ ভাবে এখানে দেখানো হয়। নায়ক বা হচ্ছে এখানে যে প্রধান চরিত্রটা থাকে, এই চরিত্রটির জীবনে ঘটতে থাকে একের পর এক বিভিন্ন রকম বিপর্যয়, এবং শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তো এই যে শেষ পর্যন্ত তার মৃত্যু বা বিয়োগান্তক যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়েই নাটকটি সমাপ্ত হয়। হ্যাঁ। তো ট্র্যাজেডির মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো
দর্শকদের মনে এক ধরনের করুণা, যেটাকে বলা হয় পিটি, এবং এক ধরনের ভয় এটা জাগিয়ে তোলা, যে কি না কি হয় এখন, অমুক এখন মরে যাবে। এই এক ধরনের ভয় কাজ করে, এক ধরনের করুণা কাজ করে। বাংলা সিনেমা আমরা যখন দেখেছি আগে, বা হচ্ছে, খুব বেশি আমি সিনেমা দেখি নাই জীবনে, আপনারা দেখেছেন হয়তো বা অনেকে। তো অনেক সময় কি হয়, যে আমরা, ইস, নায়কটা যেন মরে না যায়, হ্যাঁ, নায়িকাটা যেন মরে না যায়, মানে এরকম আমাদের মধ্যে একটা ফিল হতো, হয় কি না? আপনারা যারা দেখেছেন, মরে গেলে তখন দেখা যাচ্ছে যে কষ্ট পাচ্ছি। তো যাই হোক, এরকম একটা এরকম একটা ভাব দর্শকের মনে জাগে, বুঝতে পেরেছেন? যার মাধ্যমে মূলত কি করা হয়, তাদের মনের এই যে আবেগ মুক্তি, বা হচ্ছে আহ এটাকে বলা হচ্ছে ক্যাথারসিস। তাদের মনে এক ধরনের ক্যাথারসিস ঘটে। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে ওই নায়কের চরিত্রের কোনো বিশেষ ভুল, বা হচ্ছে তার একটা দুর্বলতা, হ্যাঁ, যেটাকে বলা হয় একটা ট্র্যাজিক ফ্ল, এই কারণে তার জীবনে মূলত এই বিভিন্ন ধরনের আহ, যেই পতন এটা নেমে আসে। যেমন উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ বা হচ্ছে ওথেলো, যদি আপনারা দেখেন বা পড়েন তাহলে বুঝতে পারবেন। উইলিয়াম শেক্সপিয়রের যতগুলো নাটক আছে, বা হচ্ছে তার যত লেখা আছে, চেষ্টা করবেন পড়ে ফেলার। সেই বহু আগের, আমি যখন ক্লাস 7-এ, তখন এগুলো সব পড়ে শেষ করেছি। এই বই পাওয়া যায়, একটা বই সব নাটকগুলো একসাথে আছে। এগুলো হচ্ছে কিনে মাঝে মধ্যে পড়বেন। তো যাই হোক, এরপরে দেখেন, একটু, ভাইয়া, এরপরে দেখেন এই ট্র্যাজেডির বইগুলা কি বিভিন্ন ধরনের। ইংলিশে পড়বো নাকি অনুবাদ পড়বো? এগুলো যে ইংলিশে ভালো পড়বেন, কিন্তু এই শেক্সপিয়রের জন্ম কত সালে, সেই 1500 সালের দিকে, তাই না? মানে হচ্ছে 16শ শতাব্দীতে। তো ওই সময়ের ইংরেজিটা কিন্তু তুলনামূলক কঠিন এখনকার চেয়ে। যেমন এখন আমরা নিচে বোঝাতে কি ব্যবহার করি? আন্ডার। কিন্তু তখন কি ছিল? বিনেথ। বিনেথ দ্য ট্রি, গাছের নিচে। তো এরকম শব্দ ভান্ডার একটু কঠিন আছে, বুঝতে পেরেছেন? তো পড়লে আপনি ওই শব্দগুলো জানতে পারবেন। এবং লেখা কিন্তু একটু, মানে পড়ে আপনাকে বুঝতে অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওটার অনুবাদ পড়তে পারেন, যেহেতু আপনার মূল উদ্দেশ্য হলো জানার। যদি ইংরেজিতে ভালো হন, তাহলে আপনি ইংরেজিটাই পড়তে পারেন। হ্যাঁ, যেমন ওয়াক্ট, মেকড, এই টাইপের শব্দ সেখানে আছে। হ্যাঁ, হি ওয়াকড থ্রু দ্য করিডোর। হুম। তো যাই হোক, ইংরেজিতে পড়তে পারলে ভালো। এরপরে দেখেন, এই ট্র্যাজেডির অনেকগুলো ভাগ আছে। অনেকগুলো বলতে কয়েকটা ভাগ এখানে আছে। একটা হচ্ছে হিরোইক ট্র্যাজেডি। হিরোইক ট্র্যাজেডিটা কি? ভালোবাসা আর দায়িত্বের মাঝে যে টানাপোড়েন, এই টানাপোড়েন নিয়ে রচিত এক ধরনের বিশেষ গাম্ভীর্যপূর্ণ নাটক, বুঝতে পেরেছেন? এই নাটকগুলো মূলত রেস্টোরেশন পিরিয়ডে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে এগুলো হচ্ছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখানে এখানে নায়ক যে থাকে, তাকে মূলত দেখানো হয় একজন অসামান্য বীর এবং একজন মহান হৃদয়ের মানুষ হিসেবে। ঠিক আছে? এই নাটকের মূল যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আবর্তিত হয় নায়কের যে ভালোবাসা এবং তার যেই ডিউটি অ্যান্ড অনার, এর মধ্যে একটা সংঘাতকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত নায়ককে দেখা যায় যে এর মধ্যে কোনো একটা বেছে নিতে হয়। এবং এই বেছে নিতে গিয়েই সে একটা ট্র্যাজিক পরিণতির শিকার হয়। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেনের একটা নাটক আছে, অল ফর লাভ। হুম। এখানে হচ্ছে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা, তাদের যে প্রেম, এবং হচ্ছে রোম সাম্রাজ্যের প্রতি অ্যান্টনির কর্তব্যের একটা দ্বন্দ্ব এখানে দেখানো হয়েছে।
বুঝতে পেরেছেন? এরপরে আছে দেখেন রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি কি? নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? যেই নাটকের মূল যে বিষয় সেটা হলো প্রতিশোধ, রিভেঞ্জ। কোনো একটা অন্যায়, হত্যা বা হচ্ছে অপরাধের প্রতিশোধ নেওয়ার যে একটা তীব্র স্পৃহা, এই স্পৃহা থেকে এই নাটকের কাহিনী সামনে এগোতে থাকে। এতে থাকে প্রচুর পরিমাণে ষড়যন্ত্র, তারপরে থাকে এক ধরনের ম্যাডনেস, উন্মত্ততা, খুন খারাবি এবং এই যে রক্তপাত, এই সব দৃশ্য এখানে থাকে। অনেক সময় দেখা যায় যে প্রতিশোধের নেশায় এই নায়ক নিজেই ধ্বংস হয়ে যায়, তাই না? এখানে আবার কিছু অতিপ্রাকৃত ব্যাপার থাকে, যেমন হচ্ছে নিহত ব্যক্তির প্রেতাত্মা, হ্যাঁ, এর উপস্থিতি লক্ষ্য করা যায় এ ধরনের নাটকে। যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট। এখানে কি হয়েছিল, যে প্রিন্স হ্যামলেট যে সে তার বাবার হত্যাকারী চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তাই না? এরপর একটা আছে দেখেন ট্র্যাজিকমেডি। আচ্ছা, ট্র্যাজিকমেডিটা কি? যেটা হলো ট্র্যাজেডি এবং কমেডির একটা মিশ্রণ। এই নাটকে জীবনের যে সুখ দুঃখ হাসি কান্না এগুলো পাশাপাশি চলতে থাকে। তার মানে যে নাটকে জীবনের সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি চলে সেই নাটককেই হচ্ছে ট্র্যাজি কমেডি বলে। ট্র্যাজেডি থেকে ট্র্যাজি, আর কমেডির ওই কমেডি অংশটা, দুইটা মিলে হয়েছে ট্র্যাজি কমেডি। যেমন আপনাদের অন্য একটা উদাহরণ দিই এই শব্দটার প্রেক্ষিতে। আপনারা লাইগার নাম শুনে থাকবেন, লায়ন এবং টাইগার। লায়নের লাই আর টাইগারের হচ্ছে গার, এই দুইটা মিলে একটা নতুন প্রাণী হচ্ছে সায়েন্টিস্টরা, তারা হচ্ছে এইরকম একটা প্রাণীর আবির্ভাব তারা ঘটিয়েছেন, যেটাকে বলা হয় লাইগার। অর্থাৎ এই দুই প্রাণীর সংস্পর্শে বা হচ্ছে তাদের যেই ইয়াটা, যেটা থেকে হচ্ছে আহ, যে নতুন প্রজাতি আসে, তার মাধ্যমে তারা বৈজ্ঞানিকভাবে হচ্ছে এরকম নতুন প্রাণীর তারা হচ্ছে তৈরি করেছেন। তৈরি করা শব্দটা বলবো না এখানে, তারা হচ্ছে কি করেছেন, মানে প্রজনন ঘটাতে সক্ষম হয়েছেন। বুঝতে পেরেছেন? ঠিক এরকম এখানে ট্র্যাজেডির, ট্র্যাজি আর কমেডির হচ্ছে হচ্ছে কমেডি শব্দটাই পুরোটা নিয়েছে, মিলে হয়েছে ট্র্যাজি কমেডি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে ট্র্যাজেডিও থাকবে, কমেডিও থাকবে। তো এই নাটকের প্রথম দিকে গুরুতর কোনো সংকট বা হচ্ছে ষড়যন্ত্র বা ট্র্যাজেডির সম্ভাবনা তৈরি হয়, যা দর্শকের মনে কি হয়, দর্শকের মনে এক ধরনের ভয়ের সঞ্চার করে। হ্যাঁ, কিন্তু নাটকের শেষাংশে কোনো বড় বিপর্যয় বা মৃত্যু ঘটে না, এবং মোটামুটি একটা সুখকর একটা সমাধান বা একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই নাটকটা শেষ হয়। ঠিক আছে? শেক্সপিয়ারের শেষ জীবনের যে নাটকগুলো, সেই নাটকগুলো তো কিন্তু বেশিরভাগ ছিল হচ্ছে ট্র্যাজি কমেডি। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য উইন্টারস টেল এবং দ্য মার্চেন্ট অফ ভেনিস কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে সেনেকান ট্র্যাজেডি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও জেনে রাখেন যেহেতু এটা একটা ভাগ। তো রোমান নাট্যকার হচ্ছে সেনেকা। সেনেকা একজনের নাম, যিনি হচ্ছিলেন রোমান নাট্যকার। তো এই সেনেকার নাটকের অনুকরণে যে নাটক তৈরি করা হয়, যে নাটকগুলো রচিত হয়, সেগুলোকে বলা হয় সেনেকান ট্র্যাজেডি। মূলত এলিজাবেথান যুগে এই নাটকের একটু জনপ্রিয়তা ছিল। হ্যাঁ, এবং এই নাটকগুলো হয় অত্যন্ত বিভীষিকাময়। রক্তপাত, ভয়ানক হত্যাকাণ্ড, ভূত প্রেতের আবির্ভাব, দীর্ঘ বক্তৃতা, ঠিক আছে, রিটোরিক্যাল স্পিচ, এ ধরনের বিষয়গুলি এখানে থাকে। যেমন থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটা যদি আপনারা পড়েন তাহলে এর দেখতে পারবেন, সেনেকান ট্র্যাজেডির ইয়াটা দেখতে পাবেন, এখানে উদাহরণ হিসেবে আছে। এরপরে দেখেন হিস্ট্রি বা হিস্ট্রিক্যাল যেই
ড্রামাগুলো আছে। তো হিস্ট্রিক্যাল ড্রামা কি? হিস্ট্রিক্যাল ড্রামা এটা সহজেই বুঝতে পারতেছেন আপনারা, যে ইতিহাসের কোনো সত্য ঘটনা কিংবা কোনো বিখ্যাত রাজা, সম্রাট বা জাতীয় বীরের জীবনী ও হচ্ছে শাসনকাল, হ্যাঁ, এইগুলোর অবলম্বনে যে নাটক রচিত হয় তাকে বলা হয় হিস্ট্রিক্যাল ড্রামা বা ঐতিহাসিক নাটক। এই নাটকগুলোর মূল উপজীব্য বিষয় কি? রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব, সিংহাসন নিয়ে ষড়যন্ত্র। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো এখানে থাকে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন ধরনের ওই যে উত্থান পতন, বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, রাজনীতির যে বিভিন্ন ধরনের কূটচাল, এই বিষয়গুলো এখানে থাকে। তো বিশ্ব সাহিত্যে এই ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ উদাহরণগুলো মূলত শেক্সপিয়ারের হাত ধরেই এসেছে। যেমন হচ্ছে তার হেনরি ফোর, রিচার্ড থ্রি, কিং জন, জুলিয়াস সিজার, এই ক্যাটাগরির নাটক হিস্ট্রি। এটার আরেকটা নাম আছে ক্রনিক্যাল প্লে। আচ্ছা, তো এরপরে আমরা একটু অন্য অন্য যে নাটকগুলো আছে সেগুলো দেখব। আরো কিছু নাটক আছে যেগুলো আসলে এই এরকম ভাগের মধ্যে পড়ছে না, কমেডি, ট্র্যাজেডি বা হিস্ট্রি, এগুলোর মধ্যে লিমিটেড নয়, আরো বিভিন্ন বিষয় নিয়েও তো নাটক হতে পারে, পারে না? পারে। তো সেগুলো একটু দেখেন। একটা হচ্ছে অ্যাবসার্ড প্লে, মানে হচ্ছে কি, একটা উদ্ভট উদ্ভট নাটক। উদ্ভট, জীবনের কোনো নির্দিষ্ট মানে অর্থ নেই, সবকিছুই গোলমেলে এবং বিশৃঙ্খল। এই দর্শন থেকেই মূলত এই অ্যাবসার্ড প্লে বা হচ্ছে উদ্ভট নাটকের জন্ম। হুম, এই নাটকগুলোতে জীবনের যে অর্থহীনতা, মিনিংলেসনেস, বিশৃঙ্খলা, মানুষের যেই মানে অস্তিত্বগত সংকট, হ্যাঁ, এগুলোকে তুলে ধরা হয়। এখানে হচ্ছে প্রথাগত নাটকের মতো কোনো সুশৃঙ্খল কোনো কাহিনী এখানে থাকে না। ওই যে চরিত্রটা যারা আছে তারা হচ্ছে আহ মঞ্চে, তারা দেখা যায় যে বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ, হ্যাঁ, এগুলো তারা করতে থাকে, যে যার কোনো আসলে যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। হুম, চরিত্রদের এখানে খুব, কখনো খুব মজার মনে হয়, আবার কখনো খুব চরম হতাশাগ্রস্ত মনে হয়। হুম, তো যাই হোক, এই নাটকের আহ, প্রধান বৈশিষ্ট্য হলো যে কোনো মহৎ উদ্দেশ্য এখানে খুঁজে পাওয়া যায় না, জাস্ট একটা বিষয়কে নিয়ে একটা নাটক বানানো হয়েছে। হুম, আচ্ছা, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্লট এখানে নাই। এটাকে বলা হয়েছে অ্যাবসার্ড ড্রামা অথবা প্লে। তো এখানে স্যামুয়েল ব্যাকেটের একটা নাটক আছে, ওয়েটিং ফর গডট। হুম, এরপরে হচ্ছে মেলোড্রামা। মেলোড্রামাটা কি? যে মেলোড্রামা হলো এমন এক ধরনের নাটক যা দর্শকদের আবেগ এবং উত্তেজনার একটা চরম শিখরে নিয়ে যায়। বুঝতে পেরেছেন? দর্শকদের কোথায় নিয়ে যায়? আবেগ এবং উত্তেজনার এক সর্বোচ্চ স্তরে। এই নাটকগুলোতে আবেগ উত্তেজনার উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে, পাশাপাশি সংঘাত, দ্বন্দ্ব, রক্তপাত, ব্লাডশেড যেটাকে বলা হয়, এবং হচ্ছে বিভিন্ন ধরনের হরর সিনারির উপস্থিতি থাকে। এখানে চরিত্রগুলোর যেই আবেগ, এটা সাধারণের চেয়ে অনেক বেশি এবং তীব্র হয়, মানে অতিরঞ্জিত করা হয়। এবং এই কাহিনীগুলোতে প্রচুর ষড়যন্ত্র, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিপদ থাকে। কিন্তু এই প্রচুর ষড়যন্ত্র এবং বিপদ থাকলেও অধিকাংশ সময় এই নাটকগুলোর একটা হ্যাপি এন্ডিং থাকে। বুঝতে পেরেছেন? তো মূল বৈশিষ্ট্য হলো এখানে খুন, জখম, ষড়যন্ত্র বা হচ্ছে অলৌকিক ঘটনার বিভিন্ন বিষয় এখানে থাকে। হুম, যেমন হচ্ছে আপনারা হচ্ছে দ্য ব্ল্যাক ক্রক নামে একটা ইয়ে আছে, নাটক আছে। তারপরে হচ্ছে এমিলি ব্রন্টির ওদারিং হাইটস, হ্যাঁ, তার এই ওদারিং হাইটস নামে একটা উপন্যাস আছে, এটাও মূলত হচ্ছে মেলোড্রামার ক্যাটাগরিতেই পড়ে।
এরপর হচ্ছে দেখেন ক্লসেট ড্রামা। এই নাটকগুলো হচ্ছে মঞ্চে অভিনয়ের জন্য নয়, বরং এগুলো কি এই যে পড়ার জন্য, ঘরে বসে নিরিবিলি পড়ার জন্য লেখা হয়। একে হচ্ছে ক্লোজেট ড্রামা বলা হয়। হ্যাঁ, এই নাটকগুলোতে দীর্ঘ সংলাপ, তারপরে হচ্ছে জটিল ভাষা শৈলী এবং কিছু দার্শনিক চিন্তাভাবনা এর মধ্যে থাকে। অর্থাৎ এটা যেহেতু পড়ার, তা পড়তে বসে তো একটা মানুষের মনে বিভিন্ন রকম চিন্তা আসে, তাই না? তো দেখা যায় যে এই নাটকগুলো পড়তে গেলে এরকম বিভিন্ন ধরনের চিন্তা মনে আসে। এখানে দেখা যায় যে চরিত্রের যে অভ্যন্তরীণ মনস্তত্ত্ব এবং চিন্তাধারা এগুলো বেশি গুরুত্ব পায়, এবং নাটকের যে সংলাপ এবং যে বর্ণনা সেটা পাঠকের চিন্তার গভীরে গিয়ে প্রভাব ফেলে। যা মূলত এই নাটকগুলো ওই হচ্ছে আপনি যদি দেখেন, ওই দেখার চেয়ে আপনি যদি পড়েন, তাহলে আপনার ফিলটা আপনি বেশি পাবেন। বুঝতে পেরেছেন? কিছু বিষয় এরকম আছে যেগুলোতে আসলে, যেগুলো বাস্তবে ওরকম ভাবে সিনারির মাধ্যমে দেখানো সম্ভব না। আচ্ছা, তো তার মানে এই নাটকগুলো মঞ্চায়নের জন্য না, এবং এগুলাতে দেখা যায় যে একটা গভীর দার্শনিক এবং একটা সাহিত্যিক বিশ্লেষণ থাকে। হুম, মানে এখানে মনোজগৎটাকেই প্রাধান্য দেওয়া হয়। যেমন হচ্ছে জন মিল্টনের স্যামসন অ্যাগনিস্ট, এটা হচ্ছে এ ধরনের একটা নাটক। এরপর আছে মিস্টেরিয়াস প্লে। মিস্টেরিয়াস প্লেটা কি? এটা হচ্ছে বাইবেলের কাহিনী এবং যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলী নিয়ে রচিত। তারপরে হচ্ছে পোয়েটিক ড্রামা, এটা খুব বেশি আলোচনার দরকার নাই। এরপর হচ্ছে পোয়েটিক ড্রামা। পোয়েটিক ড্রামাটা কি? যে আপনার হচ্ছে কাব্যনাট্য নাম শুনে থাকবেন, এটা হলো সেই ধরনের নাটক। এখানে হচ্ছে নাটকের সংলাপ এবং যে কাহিনী সেটা হচ্ছে কবিতার ছন্দে বা কাব্যিক ঢঙে রচিত হয়। হুম, তার মানে যে নাটকের সংলাপ এবং কাহিনী এই গদ্যের বদলে কবিতার ছন্দে রচিত হয় তাকে কি বলে? পোয়েটিক ড্রামা বা কাব্যনাট্য বলে। এতে দেখা যায় যে গভীর ভাব, তারপরে হচ্ছে আহ বিভিন্ন ধরনের ইমেজারি অর্থাৎ অলংকারের ব্যবহার এখানে দেখা যায়, যা এই নাটককে কি করে, আরো বেশি শৈল্পিক করে তোলে। হুম, তো এটি নাটকের সাধারণ গদ্য ভাষার তুলনায় একটু বেশি নান্দনিকতাপূর্ণ হয় এবং একটু ভাবগম্ভীর হয়ে থাকে। ঠিক আছে? তো এই নাটকের মূল বৈশিষ্ট্যটা হলো তাহলে কি, যে সংলাপগুলো কবিতার ছন্দে হয় এবং ভাষা হয় কেমন, আলংকারিক, গীতিময়, এবং এখানে এক ধরনের ডিপ ইমোশন থাকে। বুঝতে পেরেছেন? সাধারণ কথাবার্তার চেয়ে এই আবেগের প্রকাশ এখানে অনেক গভীর। যেমন হচ্ছে টি.এস. এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এই নাটকে মূলত এভাবে লেখা হয়েছে। পোয়েটিক, এটা হচ্ছে পোয়েটিক ড্রামা। আচ্ছা, এবার হচ্ছে ড্রামার সাথে রিলেটেড আমরা কিছু লিটারেরি টার্মস আমরা দেখব। তো প্রথমে দেখেন অ্যাক্ট, যেটাকে বাংলায় বলা হয় অঙ্ক। এইভাবে অ্যাক্ট লিখলে ইংরেজিতে আরেকটা মিনিং হয় আমাদের লিগ্যাল সেন্সে। কি বলেন তো? আইন। আইন। হ্যাঁ, কিন্তু মানে আপনি যদি বড় হাতের এ এ দিয়ে এ লেখেন যদি অ্যাক্ট, ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, সেটা যদি আপনি লেখার মাঝখানেও লেখেন, ধরেন আপনি ইংরেজিতে লিখতেছেন, লেখার মাঝখানে আপনি বড় হাতের এ দিয়ে লিখেছেন অ্যাক্ট, তার মানে বোঝা যাবে যে আপনি আইন বোঝাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে নাটকের ক্ষেত্রে, এটা কি? নাটকের ক্ষেত্রে এটাকে অঙ্ক বলা হয়। এটা আবার কি? অঙ্ক তো আমরা করি, তাহলে এটা আবার কি, কিরকম অঙ্ক? এটা হচ্ছে মূলত নাটকের বিভাজন বা খণ্ড। ঠিক আছে? একটা পূর্ণাঙ্গ নাটকে সাধারণত কি থাকে? অনেকগুলো অ্যাক্ট থাকে, খণ্ড থাকে। আচ্ছা, তো একটা বিশাল উপন্যাস যেমন বিভিন্ন রকম অধ্যায় বা চ্যাপ্টারে ভাগ করা থাকে,
তেমনি একটা পূর্ণাঙ্গ নাটককে কি করা হয়, সুবিধাজনকভাবে উপস্থাপন করার জন্য কয়েকটা প্রধান ভাগে ভাগ করা হয়। এই এক একটা ভাগকেই কি বলা হয়, অ্যাক্ট বা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, এই শেক্সপিয়ারের যে নাটকগুলো আপনারা খেয়াল করে দেখবেন, এবং ওই প্রাচীন যেই নাটকগুলো, তো ওগুলো মানে প্রথম দিকের, প্রাচীন বলতে এখানে প্রথম দিকের এই নাটকগুলোতে আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ সময় এখানে 5টা করে অ্যাক্ট থাকতো, 5 অ্যাক্টস। হুম। আবার আধুনিক নাটক যেগুলো, সেগুলোতে দেখা যায় যে 3টা, মানে নর্মালি 3টা বা হচ্ছে তার থেকে কম থাকে। বুঝতে পেরেছেন? তো প্রতিটি অ্যাক্টের জন্য আবার কি থাকে, আবার ছোট ছোট দৃশ্য থাকে, সিন যেটাকে বলে, SCENE, সিন, দৃশ্য। হুম। আচ্ছা, তো তার মানে এই নাটকগুলো হচ্ছে, এই এই অ্যাক্ট মানে হচ্ছে মূলত ডিভিশন, একটা নাটকের যেই গাঠনিক একক। তারপরে বলতে পারেন এটা হচ্ছে, এটা একটা প্লট ডেভেলপমেন্ট। প্রতিটি অঙ্কে এই কাহিনীর একটা নির্দিষ্ট পর্যায় থাকে, যেমন হচ্ছে সূচনা, এরপরে হচ্ছে সংঘাত, এরপরে হচ্ছে ক্লাইম্যাক্স, চরম মুহূর্ত। হ্যাঁ, এগুলো দেখানো হয়। বুঝতে পেরেছেন? তো একটা অ্যাক্টের ভেতরে আবার কি থাকে, এই একাধিক দৃশ্য বা সিন থাকে, তাই না? আপনারা যদি হচ্ছে শেক্সপিয়রের ম্যাকবেথ বা হ্যামলেট দেখেন, তাহলে দেখবেন যে ওখানে 5টা অ্যাক্টে ভাগ করা আছে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাসাইড। অ্যাসাইডটা কি? চোখে লাগতেছে? এটাই ভালো। হুম। আচ্ছা, অ্যাসাইডের বাংলা যে মিনিংটা সেটা হলো একান্তে বলা বা হচ্ছে জনান্তিকে। শব্দটা কি বলেছি? জনান্তিকে। তো দেখবেন যে নাটক চলাকালীন মঞ্চে, এই যে চলাকালীন, এরপরে কিন্তু আমি মঞ্চে শব্দটা বলেছি, চলাকালীন সময়ে বলি নাই। চলাকালীন সময়ে এটা ভুল। চলাকালীন মানে ওই সময় চলতেছে, মানে ওর মধ্যে সময় ইনক্লুডেড আছে, তাই আর আলাদা করে সময় শব্দটা বলার দরকার নেই। তো নাটক চলাকালীন মঞ্চে যে অন্য অন্য চরিত্র উপস্থিত থাকে, তাই না? এই অন্য অন্য চরিত্র উপস্থিত থাকা সত্ত্বেও যখন কোনো চরিত্র দর্শকদের উদ্দেশ্যে বা নিজের মনে মনে এই যে আস্তে আস্তে কোনো গোপন কথা বলে, যা মঞ্চের অন্য অন্য চরিত্ররা কি শুনতে পায় না, বুঝতে পেরেছেন? তখন তাকে বলা হয় অ্যাসাইড। বাংলায় বলা হয় জনান্তিকে। এর মাধ্যমে মূলত ওই যে চরিত্রটা, ওই চরিত্রটার মনের গোপন উদ্দেশ্য বা হচ্ছে কোনো ষড়যন্ত্র বা কোনো ব্যঙ্গাত্মক মন্তব্য দর্শকদের জানিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যে মঞ্চে সবাই আছে, কিন্তু দেখা যায় যে একজন এমন একটা কথা দর্শকদের বলতেছে, কিন্তু ওই যে যারা ওখানে আছে, মানে যারা ওই মঞ্চে অন্য অন্য যারা চরিত্র আছে, তারা এই বিষয়টা কিসাও শুনতেছে না, মানে তারা এক ধরনের ভান করে। বুঝতে পেরেছেন? ধরেন যে আপনারা বাংলা মুভি যখন দেখবেন, বিশেষ করে একজন কমেডিয়ান, ওনার নাম ছিল কি, দিলদার। তো উনি দেখা যায় যে অনেক সময় এরকম ধরনের অ্যাসাইড করতেন। বুঝতে পেরেছেন? মানে উনি আহ, যার সাথে কথা বলতেছেন সেই ব্যক্তির সামনে, বাট উনি হচ্ছে আহ, যারা হচ্ছে দর্শক, যারা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে, কিন্তু এই পাশের লোকটা সেটা শুনতেছে না, এমন একটা ভান করতেছে। মানে দৃশ্যটা এমন ভাবেই নেওয়া হয়েছে যে উনি শুনতেছে না, বাট উনি অন্যদেরকে উদ্দেশ্য করে সেটা বলতেছেন। বুঝতে পেরেছেন? তো এইগুলাকে বলা হয়, এটাকে বলা হয় কি, অ্যাসাইড। আচ্ছা, তার মানে এটা মূলত হচ্ছে সিক্রেটিভ। মঞ্চের অন্যান্য যারা চরিত্র থাকে তাদের অগোচরে এটা বলা হয়, মানে তারা শুনবে না এরকম একটা ভাব এখানে থাকে, মানে ভান করা হয় আর কি। এরপরে আরেকটা বিষয় হলো যে এটা একটা, এটা সরাসরি দর্শকদের
হচ্ছে উদ্দেশ্য করে বলা হয়। ঠিক আছে, এর মাধ্যমে কি করা হয়, এই যে দর্শকরা ওই চরিত্রটার আসল যে রূপটা সেটা সম্পর্কে জানতে পারে। যাই হোক, তো শেক্সপিয়রের যে ম্যাকবেথ নাটক, এই নাটকে ম্যাকবেথ যখন ওই যে রাজা হওয়ার স্বপ্ন দেখে, তখন সে কিন্তু অ্যাসাইডের মাধ্যমে তার দর্শকদেরকে জানায়, তাই না? সে যে রাজা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু ওই আশেপাশে যারা আছে তারা এটা মানে শোনে না। আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে উচ্চারণটা কি বলেন তো? কেউ একজন বলেন উচ্চারণটা কি? ক্যাটাস্ট্রোফ নাকি ক্যাটাস্ট্রফি? ক্যাটাস্ট্রোফ। আচ্ছা, সুন্দর। এটা হচ্ছে আমরা ক্যাটাস্ট্রফি বলতে পারি, ঠিক আছে। যাই হোক, এই ক্যাটাস্ট্রফি কি? এটা হলো এক ধরনের বিয়োগান্তক পরিণতি, এক ধরনের বড় ধরনের দুর্ঘটনা, যেটাকে বলা হয় মহা দুর্ঘটনা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ট্র্যাজি নাটকের একবারে শেষ পর্যায়ে একটা মানে বিষয়, যে নাটকের কাহিনীর জট যেখানে খুলে যায়, হ্যাঁ, এবং নায়ক বা হচ্ছে প্রধান চরিত্রের যখন মৃত্যু কিংবা হচ্ছে কোনো একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে নাটকের সমাপ্তি ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাটাস্ট্রফি। মানে সহজ কথায়, এই ট্র্যাজেডিতে সব শেষে যে একটা ভয়াবহ ধ্বংসলীলা বা একটা ম্যাসাকার হয়, হ্যাঁ, তাকে বলা হয় হচ্ছে ক্যাটাস্ট্রফি। এটা হচ্ছে, তারা কি বলতে পারেন যে এটা একটা রাইজিং অ্যাকশন বা একটা ক্লাইম্যাক্সের পরবর্তী ধাপ। যেমন আপনারা হচ্ছে লাল সালু উপন্যাস পড়েছেন বা দেখেছেন এটা, মুভিটা, সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ জি ভাই। অলিউল্লাহ খুবই স্মার্ট একজন লেখক, খুবই স্মার্ট। কত আগের, অথচ ওই সময় ওনার পোশাক আশাক চলাফেরা দেখবেন, চেহারা সুরত, খুবই স্মার্ট একজন লেখক ছিলেন। তো উনি এই লাল সালু উপন্যাসটা লিখেছেন। এই উপন্যাসের শেষে দেখবেন, যারা মুভিটা দেখেছেন, ওই উপন্যাসটা থেকে একটা মুভি বানানো হয়েছে। ঠিক আছে, আসাদ চৌধুরী মনে হয় এটার অভিনেতা। খুবই ভালো, মানে চমৎকার অভিনয় করেছেন, খুবই পাকা অভিনেতা উনি। পদ্মা নদীর মাঝি দেখেছেন, ওখানেও উনি, মানে উনি হচ্ছেন একজন খুবই দক্ষ অভিনেতা। তো যাই হোক, মজিদ মিয়া নামে উনি ওই ইয়াতে থাকেন, ওই উপন্যাসে হচ্ছে উনি প্রধান ক্যারেক্টার, মজিদ থাকে ওনার নাম। তো যাই হোক, ওখানে দেখবেন যে শেষে যে একটা কি হয়, একটা প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড় হয়, তাই না? সব শেষ করে দেয়, মানে তার যে ভণ্ডামি এতদিন ছিল করেছে সে, এই ভণ্ডামি পুরো শেষ হয়ে যায়, তার যে মাজার যে যে থাকে ওটা একদম ধ্বংস হয়ে যায়, তাই না? তো এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফি। আচ্ছা, তো মূল কথা হলো, এইটা একটা ট্র্যাজিক এন্ড। এর মাধ্যমে কি হয়, ওই কাহিনীর একটা করুণ পরিসমাপ্তি ঘটে, বা বলতে পারেন ডেথ অ্যান্ড রুইন। সাধারণত এখানে কি হয় দেখা যায় যে নায়কের মৃত্যু বা একদম সর্বশান্ত হয়ে যায়। হুম, এবং এটার মাধ্যমেই এক ধরনের রেজলিউশন হয়, অর্থাৎ এর মাধ্যমে নাটকের সকল যে সংঘাত, সেই সংঘাতের অবসান হয়, কাহিনী শেষ। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে আপনারা ওথেলো যদি দেখেন, হ্যাঁ, ওথেলো নাটকের শেষে ওথেলো যখন এই ডেসডিমোনাকে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে, তাই না, সেই মুহূর্তটা হলো ক্যাটাস্ট্রফি। আচ্ছা, এরপরে দেখেন কমিক রিলিফ, মানে একটা হাস্যরসাত্মক বিরতি বা একটা লঘু দৃশ্য, যে গুরুতর কোনো ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটকের মাঝখানে দর্শকদের তীব্র মানসিক চাপ ও উত্তেজনাকে কমানোর জন্য কি করা হয়, নাট্যকার যখন ইচ্ছাকৃতভাবে কোনো হালকা বা হাস্যরসাত্মক দৃশ্য জুড়ে দেন, তখন তাকে হচ্ছে কমিক রিলিফ বলে। আসলে এটা একটা সাইকোলজির ব্যাপারও। ধরেন আমি যদি একটানা শুধু আপনাকে ইনফরমেশন দিতে থাকি,
আপনি কিন্তু নিতে পারবেন না। এজন্য আমি কি মাঝে মধ্যে আপনাদেরকে মনোযোগ ধরে রাখার জন্য আমি একটু হাস্যরসাত্মক কথাবার্তা বলতে পারি, তাই না? যদিও আমি কম বলি, কিন্তু আমি চাইলে এগুলা অনেক বেশি নিয়ে আসতে পারি। আমি চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করার। তারপরেও উচিত না, মানে একদম আমি শুধু ইনফরমেশন দিতে থাকবো আর আপনি নিতে থাকবেন, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। হুম। তো এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু, যে একটা চরম মুহূর্ত চলতেছে, দর্শকদের এখানে একটা মানসিক চাপ তাদের উপর তৈরি হচ্ছে, যেই বোধহয় এখন কি একটা ঘটবে, দর্শকরা সবাই সেই বিষয়টা নিয়ে চিন্তিত আছে। যেমন আপনারা কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের দেখেছেন? ওখানে কি করা হয়েছিল বলেন তো? শেষে যে যে নায়ক, যে আসাদুজ্জামান নূর মনে হয়, আসাদুজ্জামান নূরকে শেষে কি করা হয় বলেন তো? ফাঁসি দেওয়া হয় না? ফাঁসি জি দেওয়া। ভাইয়া। হ্যাঁ, ফাঁসি দেওয়া হয়। এবং দেখেন কি একটা পরিস্থিতি, যে ওই নাটকে যখন ওগুলো কিন্তু পর্ব আকারে আগে দেখাতো টেলিভিশন, তো তখন তখন বেগম খালেদা জিয়া, যদিও একটা প্রাসঙ্গিক আলোচনা না তারপরেও বলতেছি, বেগম খালেদা জিয়া কিন্তু সরাসরি ওই নাট্যকার হুমায়ুন আহমেদকে ফোন করেছিলেন যে ওনাকে কি ফাঁসিটা বাঁচানো যায় না, মানে ফাঁসি না দিয়ে পারা যায় কিনা। বুঝতে পেরেছেন কি একটা ব্যাপার? দেখেন, একটা নাটক, এবং সেটা বাস্তব না। তো খালেদা জিয়া ফোন করেছিলেন হুমায়ুন আহমেদকে যে ওনাকে কি ফাঁসি না দিয়ে পারা যায় না, মানে কাহিনীটা অন্যভাবে নেওয়া যায় কিনা, এবং রিকোয়েস্ট করেছিলেন। মানে মানুষের মধ্যে এত বেশি প্রভাব ফেলেছিল। তো তারপরে কি হয়েছিল? হুমায়ুন আহমেদ কিন্তু সেটা চেঞ্জ করেন না, যা কাহিনী তাই, ফাঁসি হয়েছিল। ওখানে ওই যে নায়িকা কে ছিল বলেন তো? মোনা। মোনা। ওনার আসল নাম কি? সুবর্ণা মুস্তফা। সুবর্ণা মুস্তফা, হ্যাঁ। তো উনি মানে বলেছিলেন শেষের দিকে যে আমার বোধ হয় তোমাকেই ভালোবাসা উচিত ছিল। বুঝতে পেরেছেন? দেখবেন তোমাকে একবার। বলে নাই তো, বলছে আপনাকে। আচ্ছা, যাক, আপনাকে। ঠিক আছে, তুমি আর আপনি একই, ইংরেজিতে ইউ। আচ্ছা, বাংলায় আমরা আলাদা করেছি। তো যাই হোক, এটা কমিক মানে এটা এমনি নিয়ে আসছি এখানে আলোচনার স্বার্থে। বাট মূল কথা হলো যে এ ধরনের একটা মানসিক চাপ বা উত্তেজনা, এটা কমানোর জন্য মাঝখানে কি করা হয়? মাঝখানে একটা হাস্যরসাত্মক দৃশ্য জুড়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় কমিক রিলিফ। কোনো টানা, এই যে একটানা দুঃখ বা ভয়ের দৃশ্য, এগুলো দেখতে দেখতে দর্শক যাতে কি না হয়ে যায়, তারা যেন হাঁপায় না ওঠে, তারা যেন আহ, হচ্ছে এক একরকম মানে মানসিক অবস্থার মধ্যে দিয়ে না যায়, এই জন্য তাদেরকে একটু রিলিফ দেওয়া হয়। হুম। আচ্ছা, তো তার মানে মূল ব্যাপারটা হলো এখানে ইজ টেনশন, টেনশনকে একটু কমানো হয়। তারপর এক ধরনের কন্ট্রাস্ট তৈরি করা হয়, অর্থাৎ দুঃখের মাঝে হাসি, দুঃখের মাঝে একটা হাসির ব্যাপার নিয়ে আসা হয়। বুঝতে পেরেছেন? অনেক সময় বাচ্চারা দেখবেন যে কান্না করতেছে, এরপরে যদি কোনো একটা হাসির কথা বলা হয়, বা এমন কোনো একটা কিছু করা হয়, ওই কান্নার মধ্যেই হেসে দেয়। বুঝতে পেরেছেন? বাচ্চাদের সাথে এটা আমি করে দেখেছি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। বুঝতে পেরেছেন? এটা কান্নারত বাচ্চাকে হঠাৎ কান্নার মধ্যেই সে হাসবে, এটা চেষ্টা করে দেখবেন, এটা হয়। হ্যাঁ। তো এটা হলো কি হলো, ওর এক ধরনের কন্ট্রাস্ট তৈরি করা হলো, দুঃখের মাঝে হাসি, তাই না? তো যাই হোক, আপনারা ম্যাকবেথ নাটক যদি দেখেন বা পড়েন, তো রাজা ডানকান যখন খুন হয়, খুন হওয়ার ঠিক পরেই কি হয়, এই যে মাতাল একজন দারোয়ান থাকে, তাই না, একজন দারোয়ানের দৃশ্য এখানে দেখানো হয়, একটা পোর্টার সিন, যেটা মূলত কমিক রিলিফের একটা উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সলিলোকুই। সলিলোকুই, স্বগদোক্তি। এটা কেমন? যে সলিলোকুই হলো নাটকের একটা বিশেষ কৌশল। যখন
কোনো চরিত্র মঞ্চে একা থাকা অবস্থায় নিজের মনে উচ্চস্বরে কথা বলে, তখন তাকে সলিলোকুই বা স্বগতোক্তি বলে। এর মাধ্যমে দর্শক চরিত্রটার মনের ভাব বা হচ্ছে তার মনের যে গভীর গোপন কথা বা ভবিষ্যৎ পরিকল্পনা বা মানসিক দ্বন্দ্ব এই সম্পর্কে জানতে পারে, যা নাটকের অন্য চরিত্ররা জানে না। সোজা কথায় এটি হলো নিজের সঙ্গে নিজের কথা বলা, এবং এই কথা বলা কিন্তু মনে মনে না, এটা উচ্চস্বরেই সে বলে, যা কেবল দর্শকরা শুনতে পারে। বুঝতে পেরেছেন? এবং তাহলে দেখেন, ওই যে অ্যাসাইড বললাম, অ্যাসাইডের মতো অনেকটা, কিন্তু অ্যাসাইড আর সলিলোকুইয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? অ্যাসাইড এটা হলো যে ওই যে চরিত্রটা সে মঞ্চে সবার মাঝে থাকে, কিন্তু তার কথা অন্যরা শোনে না। এবং এই অ্যাসাইড কিন্তু একটু সংক্ষিপ্ত হয়, কম কথা। কিন্তু সলিলোকুই এটা, এই চরিত্রটা মঞ্চে একা থাকে, ওই সময় অন্য অন্য চরিত্ররা কিন্তু মঞ্চে থাকে না। এবং এটা সাধারণত হচ্ছে দেখা যায় যে এখানে তার যে কথা সেটা একটু দীর্ঘ হয়। বুঝতে পেরেছেন অ্যাসাইডের সাথে সলিলোকুইয়ের পার্থক্য? আপনি একা পড়তে গেলে অ্যাসাইড আর সলিলোকুইয়ের মধ্যে মনে করবেন যে ওই তো দুইটা তো সেম, বাট দুইটা সেম না। যেমন উইলিয়াম শেক্সপিয়ারের যে হ্যামলেট নাটক, এই হ্যামলেট নাটকে কিন্তু একটা এরকম একটা সলিলোকুই আছে। কি ছিল সেটা? যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দ্যাট That ইজ is the question. বুঝতে পেরেছেন? এটার কিন্তু একটা গভীর মিনিং আছে। আচ্ছা, আমাদেরও অনেক কিছু বাকি আছে, সো ওই মিনিং এর মধ্যে না যায়, মিনিং এর মধ্যে গেলে অন্য আলোচনা চলে আসবে। এরপরে দেখেন হচ্ছে পার্সোনিফিকেশন। আমরা এরই মধ্যে কি হলো, এরই সাথে হচ্ছে আমাদের যেই নাটক সম্পর্কিত, ড্রামা সম্পর্কিত যেই লিটারেরি টার্মস গুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলেছি, সেগুলো আমরা এতক্ষণে আলোচনা করে ফেলেছি। বুঝতে পেরেছেন? এখন এখন হচ্ছে আমরা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ফিগার্স অফ স্পিচ। কি বলা হয়? ফিগার্স অফ স্পিচ। এখানে আমি আদার্স লিখে রেখেছি। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে নোটটা যখন দিব, সেটা হচ্ছে আমি এটা কারেক্ট করে দিব। বুঝতে পেরেছেন? তো এখানে প্রথমে দেখেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে পার্সোনিফিকেশন, ব্যক্তিরূপে প্রকাশ, বা হচ্ছে প্রাণদান। এটার আরেকটা সুন্দর শব্দ আছে, প্রাণদান। এটা কিরকম? এটা হচ্ছে যখন কোনো জড়বস্তু বা অবস্তুগত ধারণা বা কোনো প্রাণহীন কিছু, হ্যাঁ, যখন মানুষের মতো দোষ গুণ বা হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে বর্ণনা করা হয়, তখন তাকে হচ্ছে পার্সোনিফিকেশন বলে। সোজা কথায় জড়জন্তুর উপর, মানে জড়বস্তুর উপর, এখানে জড়বস্তু হবে, জড়বস্তুর উপর যখন হচ্ছে আহ, একটা প্রাণের বা হচ্ছে মানবিক সত্তা আরোপ করা হয়, বুঝতে পেরেছেন, তখন তাকে হচ্ছে পার্সোনিফিকেশন বলা হয়। পার্সোনিফিকেশন করা হয়। এর মাধ্যমে এই লেখক মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান, যেমন হচ্ছে বাতাস, আকাশ, মৃত্যু, তাই না, এরকম বিভিন্ন বিষয়, এগুলোকে তারা হচ্ছে জীবন্ত চরিত্রের মধ্যে বা জীবন্ত চরিত্রের মতো করে উপস্থাপন করে। একটু এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন হচ্ছে দ্য স্টার্স ড্যান্সড ইন দ্য স্কাই। ঠিক আছে, এখানে তারার যে নাচাকে মানুষের বৈশিষ্ট্যের সাথে তুলনা করা হচ্ছে। তারা কি নাচতে পারে? সে কি ড্যান্স করতে পারে? তারপরে হচ্ছে কি, ধরেন দ্য উইন্ড হোল্ড ইন দ্য নাইট, বাতাসের গর্জনকে মানুষের আর্তনাদের মতো বলা হচ্ছে। বাতাসের গর্জন কি মানুষের আর্তনাদ? না। তো এটাকে পার্সোনিফিকেশন করা হলো। এরপরে ধরেন নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারস্ট ইন হিজ শেড। এখানে মূলত হচ্ছে মৃত্যুকে একজন গর্বিত ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? তো এগুলাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন।
একটু মানে কম কম বলতেছি, বুঝছেন? কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো আছে, তো আমাদের তো আবার পরবর্তী ক্লাস আরেকটা আছে। এরপর হচ্ছে রাইম। এটা সম্পর্কে গতকালই বলেছিলাম, এন্ডিং উইথ সেম সাউন্ড, অর্থাৎ শেষে যে অন্তমিল থাকবে, তাই না? যে কবিতার যে চরণ, এই চরণের শেষে যে ধ্বনিগত মিল, এই যে ধ্বনিগত মিল যদি থাকে, তাহলে তাকে রাইম বা অন্তমিল বলে। এটা হচ্ছে কবিতার ছন্দ এবং সুরের কি করে, এই যে একটা মাধুর্য বৃদ্ধি করে, এবং পাঠকদের মনে সহজে যেন এই জিনিসটা গেঁথে যায়, সেক্ষেত্রে এটা সাহায্য করে। বুঝতে পেরেছেন? বিশেষ করে প্রাচীন এবং ধ্রুপদী যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোতে এটার ব্যবহার বেশি দেখা যায়। যেমন হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দেখেছেন একটা মিল আছে, এই যে স্টার আর হ্যাঁ, আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, তিনি বলতেছেন যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা মিলেমিশে, নাহি কেহ পর। এই যে ঘর আর পর, এটা হচ্ছে রাইম, অন্তবিল। এরপরে দেখেন কি আছে, অ্যালিটারেশন, অর্থাৎ অনুপ্রাস। এই জিনিসটা কেমন দেখেন, কোনো বাক্যে বা হচ্ছে কবিতার চরণে পাশাপাশি অবস্থিত শব্দগুলোর শুরুতে যদি একই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, যেটাকে বলা হয় কনসোনেন্ট সাউন্ড, এটা বারবার যদি পুনরাবৃত্তি ঘটে, তবে তাকে হচ্ছে অ্যালিটারেশন বা হচ্ছে অনুপ্রাস বলে। হুম। এটা মূলত শ্রুতি মধুরতা সৃষ্টি করে। তো মনে রাখবেন যে এখানে বানানের চেয়ে উচ্চারিত ধ্বনিটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন 10,000 saw I at a glance। হ্যাঁ, 10,000, এখানে দেখেন টি টি। তারপর হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, এখানে ফিদার ফ্লক, এফ এর ধ্বনি পুনরাবৃত্তি ঘটেছে। তারপরে ধরেন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এখানে দেখেন এফ এর পুনরাবৃত্তি ঘটেছে। এটা হচ্ছে অনুপ্রাস। এরপরে ধরেন অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন, কোলরিজের এই যে কবিতা, এখানে দেখেন আই এবং এ এর একটা কি ঘটেছে, একটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটেছে। আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিমরন, মরণ, বুঝছেন? অক্সিমরন, এটা হচ্ছে বিরোধালঙ্কার। বিরোধালঙ্কার আবার কেমন? বিরোধ যোগ অলঙ্কার, বিরোধালঙ্কার। পাশাপাশি দুইটা বিরোধপূর্ণ শব্দ থাকলে তখন সেটা হয় অক্সিমরন। একটু আপনাদেরকে আরেকটু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। দেখেন, যখন পাশাপাশি দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী বা বিরোধপূর্ণ শব্দ বসায় একটা বিশেষ অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে হচ্ছে অক্সিমরন বলে। হ্যাঁ, এই শব্দটা মূলত হচ্ছে আহ, গ্রিক শব্দ অক্সি, হ্যাঁ, গ্রিক শব্দ অক্সিস, যার অর্থ হচ্ছে শার্প বা তীক্ষ্ণ, এবং মরস, যার অর্থ হচ্ছে মানে বোকা, ডাল। এই অক্সিস আর মরস থেকে এই শব্দ এসেছে। অর্থাৎ এই শব্দটির অর্থ হলো, মানে এই যদি আমরা ওই গ্রিকের মিনিংটা ধরি, তাহলে হলো তীক্ষ্ণ বোকা, যা নিজেই একটা কি, অক্সিমরন। তীক্ষ্ণ আবার বোকা হয়। একটা মানুষ যদি তীক্ষ্ণ মেধা সম্পন্ন হয়, তার চিন্তা ভাবনা, তার কাজকর্ম যদি খুবই প্রুডেন্সিয়াল হয়, তার মধ্যে যদি প্রুডেন্সি থাকে, অর্থাৎ তীক্ষ্ণ, সে যদি খুব প্রুডেন্ট হয়, তাহলে সে কি বোকা হয়? সে তো বোকা হয় না। তাহলে তীক্ষ্ণ বোকা এটা কি হলো? এটা তো হলো না। ঠিক আছে, হুমায়ুন আহমেদের বই আছে নন্দিত নরকে। তো নরক এটাকে আবার নন্দিত হয়? নন্দিত মানে কি সুন্দর, ভালো। নরক কি আবার সুন্দর হয়? পাশাপাশি দুইটা শব্দ, দুইটা বিরোধপূর্ণ, এটাকে বলা হয় অক্সিমরন। বুঝতে পেরেছেন? তো দেখেন,
অক্সিজেনের সংকট না থাকলেও যদি অক্সিজেনের অভাবে কেউ মরে, তাহলে হচ্ছে বিষয়টা কেমন হবে? এটা একটা বিরোধাত্মক বক্তব্য। মানে এটা মনে রাখার জন্য এখানে আমি লিখেছি। বুঝতে পেরেছেন? আমাদের বেঁচে থাকার জন্য তো অক্সিজেন দরকার, কারণ অক্সিজেনের কারণেই আপনি মরে যাচ্ছেন। তাহলে ব্যাপারটা উল্টা হয়ে গেল না, মানে বিপরীতধর্মী হয়ে গেল না? তো আপনাদের কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন, হি ইজ ইরেগুলারলি রেগুলার, সে অনিয়মিতভাবেই নিয়মিত। বুঝতে পেরেছেন? দেখেন, বিরোধাত্মক শব্দ। তারপরে ধরেন যে দিস ইজ অ্যান ওপেন সিক্রেট। ওপেন আবার সিক্রেট। ওপেন মানে কি? খোলাখুলি। আবার সিক্রেট মানে যেটা হচ্ছে মানে গোপন, তাই না? তাহলে গোপন কথা আবার ওপেন বা খোলা হয় কিভাবে? তো এটা হলো অক্সিমোরন। মূল কথা বুঝে রাখেন, পাশাপাশি দুইটা শব্দ থাকবে, যেটা একটা একটার বিপরীত অর্থ। আচ্ছা, এরপরে এই শব্দটার উচ্চারণ কেউ বলতে পারবেন? PUN। যাই হোক, এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে PUN, পান। হ্যাঁ। তো আবার কেউ পুনও বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে উচ্চারণটা নর্মালি হচ্ছে PUN, পান। তো যাই হোক, এই পান আবার কি? হ্যাঁ, এটাকে হচ্ছে দ্ব্যর্থ শব্দ প্রয়োগ। বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? বাংলাটা লিখি নাই। তো একটু বলি আমি এটা সম্পর্কে। দেখেন, এই এটা হলো এক ধরনের শব্দের খেলা। যখন একটা শব্দকে এমনভাবে ব্যবহার করা হয় যে তার দুইটা ভিন্ন অর্থ প্রকাশ পায়। হ্যাঁ। এবং এর ফলে কি হয়? এক ধরনের হাস্যরস বা এক ধরনের চাতুর্য সৃষ্টি হয়। তো এটাকে বলা হয় মূলত হচ্ছে পান। যেমন বললাম যে এ বাইসাইকেল ক্যান্ট স্ট্যান্ড অন ইটস ওন বিকজ ইট ইজ টু টায়ার্ড। ইট ইজ টু টায়ার্ড। তো দেখেন, এখানে এই যে টু টায়ার্ড বলেছি, এটার মানে হচ্ছে দুই চাকাওয়ালা। আবার উচ্চারণটা এমন, টু টায়ার্ড মানে মনে হচ্ছে যে টু টায়ার্ড মানে টায়ার্ড, খুব ক্লান্ত, অনেক ক্লান্ত, টু টায়ার্ড। তো আসলে কিন্তু অনেক ক্লান্ত এখানে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে কি? যে দুইটা চাকা। এরপরে ধরেন যে ইউ ক্যান টিউন এ গিটার বাট ইউ ক্যান্ট টিউন এ ফিশ। হ্যাঁ, ইউ ক্যান টিউন এ গিটার বাট ইউ ক্যান্ট টিউন আ ফিশ। দেখেন, মনে হচ্ছে কি যে টিউন এ ফিশ, টিউন এ ফিশ, শুনতে এটা মূলত টুনা ফিশের মতো শোনাচ্ছে, তাই না? টুনা ফিশ, টুনা মাছ। বাট আসলে তো ওইটা না। এটা হচ্ছে দ্ব্যর্থ শব্দ প্রয়োগ। হ্যাঁ, মানে যে মূলত বোঝাচ্ছে একটা, কিন্তু উচ্চারণের কারণে ওইটা বোঝাবে আরেকটা। আচ্ছা, এরপরে দেখেন আছে, এটা হলো যে অনোম্যাটোফি। হ্যাঁ, অনোম্যাটোফিয়া, অনোম্যাটোফিয়া। বুঝতে পেরেছেন? অনোম্যাটোফিয়াটা কি? অনুকার শব্দ। এটা আপনারা জানেন, বাংলা ব্যাকরণে পড়েছেন। ক্লাস 6-7 বই থেকেই এটা শুরু হয়েছে বাংলা ব্যাকরণে, অনুকার শব্দ। বা এটাকে বলতে পারেন যে ধনাত্মক শব্দ। বুঝতে পেরেছেন? তো বিষয়টা কিরকম? যেসব শব্দে কোনো প্রাকৃতিক ধ্বনি বা হচ্ছে কোনো জীবজন্তুর ডাক বা হচ্ছে কোনো বস্তুর আওয়াজ অনুকরণ করে তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেই সব ধ্বনিকে বলা হয় অনোমাটোফিয়া। হ্যাঁ, এই শব্দগুলো উচ্চারণ করলে সেই নির্দিষ্ট আওয়াজটা আপনার কানে কানে বাজবে, মানে আপনার কানের মধ্যে বাজতে থাকবে। যেমন স্নেক হিস্ট। স্নেক হিস্ট মানে কি? সাপের যেই ফোঁস শব্দ, তাই না? এরপরে ধরেন দ্য বিজ আর বাজিং। দ্য বিজ, বিজ মানে কি? মৌমাছি। বাজিং মানে হচ্ছে ভন ভন শব্দ। তো দেখেন, এটা বললে আপনার ওই শব্দটার কথা মনে আসতেছে, তাই না? তো এগুলোকে বলা হয় মূলত হচ্ছে অনুকার শব্দ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রোটাগনিস্ট।
প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট হচ্ছে মূলত কেন্দ্রীয় চরিত্র, বা হচ্ছে প্রধান চরিত্র, বা হচ্ছে নায়ক। একটা মুভিতে যিনি নায়ক থাকেন উনি হচ্ছেন কি? প্রোটাগনিস্ট। হ্যাঁ। তো নাটক বা গল্পের প্রধান চরিত্র বা নায়ককে কি বলা হয়? প্রোটাগনিস্ট বলে। গল্পের সমস্ত ঘটনা প্রবাহ যে চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এবং সে হচ্ছে কি প্রধান সংকটগুলোর মুখোমুখি হয়, তাকে বলা হয় হচ্ছে প্রোটাগনিস্ট। হুম। এবং এখানে এমন একটা বিষয় হয় যে দর্শক যারা থাকেন তারা কিন্তু মূলত মনে মনে মানে তারা ওই ওই চরিত্রটারই পক্ষ অবলম্বন করে, তাই না? যেমন শেক্সপিয়রের হ্যামলেট নাটকে প্রোটাগনিস্ট কে বলতে পারবেন? ওখানে প্রোটাগনিস্ট হচ্ছে হ্যামলেট নিজেই। হ্যাঁ। ওথেলো নাটকে ওথেলো নিজেই কি ওখানকার প্রোটাগনিস্ট, কেন্দ্রীয় চরিত্রে সে আছে। এরপরে হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে প্রতিদ্বন্দ্বী, মানে প্রতিপক্ষ, বা হচ্ছে বলতে পারেন যে খলনায়ক, মানে নাটকের নায়কের প্রধান প্রতিদ্বন্দ্বী। নায়কের কি প্রধান প্রতিদ্বন্দ্বীকে বলা হয় এই অ্যান্টাগনিস্ট বা খল চরিত্র। হ্যাঁ। এই চরিত্রটা মূলত এই যে নায়কের পথে সে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে, তাই না? তো মূলত কি ভিলেন আমরা বলি না? ধরেন যে বাংলা চলচ্চিত্রে শাকিব খান আছে আর ওদিকে মিশা সওদাগর আছে। তো শাকিব খান হচ্ছে কি প্রোটাগনিস্ট আর মিশা সওদাগর হচ্ছে অ্যান্টাগনিস্ট। বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে যেটা আছে সেটা হলো উচ্চারণটা হচ্ছে, এটার উচ্চারণটা হচ্ছে সিমিলি। উচ্চারণটা কি? সিমিলি। অনেকে আবার সিমাইল বলতে পারেন, কিন্তু এটা ভুল, বলবেন সিমিলি। আচ্ছা, যাই হোক। তো এই জিনিসটা হচ্ছে কি যে যখন দুইটা সম্পূর্ণ ভিন্নধর্মী জিনিসের মধ্যে, সম্পূর্ণ ভিন্নধর্মী জিনিসের মধ্যে লাইক বা অ্যাজ শব্দ ব্যবহার করে সরাসরি তুলনা করা হয়, হ্যাঁ, তখন তাকে সিমিলি বা উপমা বলে। এটার হচ্ছে ব্র্যাকেটে এখানে আমি উপমা লিখে দিব, সমস্যা নেই এখানে। বুঝতে পেরেছেন? তো এটাকে তখন উপমা বলে। তো মনে রাখবেন যে এখানে তুলনাটা হয় প্রত্যক্ষ বা সরাসরি। তুলনাটা কেমন হয়? প্রত্যক্ষ বা সরাসরি। যেমন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। পড়েছেন এটা? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়ালাম, তাই না? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা। তা আমি কিসের মতো ঘুরে বেড়ালাম? মেঘের মতো। অ্যাজ এ ক্লাউড, দেখেন অ্যাজ শব্দটা সেখানে আছে, মানে সরাসরি তুলনা করা হচ্ছে, প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্টলি। এরপরে ধরেন মাই লাভ ইজ লাইক রেড, রেড রোজ। বুঝতে পেরেছেন? রবার্ট বার্নসের একটা বিখ্যাত লাইন এটা। এরপরে ধরেন অ্যাজ কিউট অ্যাজ এ কিটেন। কিটেন মানে কি? কিটেন মানে বিড়াল ছানা, তাই না? অ্যাজ কিউট অ্যাজ এ কিটেন মানে বিড়াল ছানার মতো কিউট। এরপরে ধরেন অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট, বাদুড়ের মতো অন্ধ। শুনেছি বাদুড় নাকি দিনের বেলা চোখে দেখে না। যাই হোক। তো বুঝতে পেরেছেন? এখানে দেখেন সবগুলোতে অ্যাজ অথবা কি আছে? লাইক। তো এরকম অ্যাজ বা লাইক দিয়ে যখন সরাসরি কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় সিমিলি। এরপরে হচ্ছে মেটাফোর। দেখেন মেটাফোর জিনিসটা কি? মানে রূপক। যদি কোনো বাক্যে দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা হয়, হ্যাঁ, দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা, মানে এখানে মূলত দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝায়, কিন্তু তাদের মধ্যে অ্যাজ বা লাইক বা সাস এ ধরনের শব্দগুলো থাকে না। এখানেও তুলনা করা হচ্ছে কিন্তু এই অ্যাজ লাইক এগুলো থাকে না, তখন তাকে হচ্ছে মেটাফোর বলে, রূপক। হুম।
এখানে একটা বস্তুকে সরাসরি অন্য বস্তুর সাথে বা অন্য বস্তুর রূপে কল্পনা করা হয়। যদি সহজভাবে বলি, ধরেন যে সিমিলিতে বলা হয় তুমি চাঁদের মতো সুন্দর, এইটা একটা ডাইরেক্ট তুলনা, তাই না? প্রত্যক্ষ তুলনা। আর মেটাফোরে কি বলা হয়? তুমি আমার চাঁদ। কি ব্যাপার, তাই না? তুমি আমার চাঁদ। তো দেখেন এখানে তুমি আমার চাঁদ, এর এর মধ্যে এর মাধ্যমে তাকে আমি তুলনা করতেছি চাঁদের সাথে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে ইনডাইরেক্ট। কিন্তু আমি যখন বলতেছি তুমি চাঁদের মতো সুন্দর, তখন কিন্তু আসলে ইনডাইরেক্ট তুলনা না, এটা ডাইরেক্ট তুলনা। বুঝতে পেরেছেন? আসলে চাঁদের মতো সুন্দর বলে মানুষকে বেশি সুন্দর বলা হয়, নাকি হচ্ছে একটু অপমান করা হয়, এটা আমি বুঝি না। কারণ চাঁদের মধ্যে কি আছে? দেখবেন যে কালো কালো রং আছে, তাই না? খুঁত আছে, তার মানে চাঁদের কি আছে? খুঁত আছে। তো যখন বলা হচ্ছে তুমি চাঁদের মতো সুন্দর, তার মানে তোমার খুঁত আছে। এটা আমার মাথায় আসে, বুঝছেন? যাই হোক, ভাইয়া আপনাদের, প্রশংসা করেই বলে। হ্যাঁ সেটা তো বলে। কারণ খুদ তো সবারই আছে, সবকিছুরই আছে আছে। হ্যাঁ কিন্তু সবকিছুরই মূলত আছে। হচ্ছে যেটা সৌন্দর্য, হ্যাঁ সেটা সেই জন্য ওইটাকে মিন করেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুলনা করে। হ্যাঁ, এইটা তো আমরা বুঝি, তাই না? কিন্তু আসলে একটু দেখেন, আর একটু গভীরে গিয়ে চিন্তা করেন, তখন আবার কিন্তু এই মিনিংটাও হতে পারে। তো যাই হোক, এটা আমি বললাম। আপনার নাম কি আপু? ভাইয়া ঋতুশ্রী। ঋতুশ্রী। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি এখানে এইটা শেয়ার করলে নাম দেখতে পাই না। হ্যাঁ, এটার জন্য আলাদা অপশন আছে, আমি দ্রুতই সেভাবেই শেয়ার করব। তখন আমার পুরো ডিসপ্লে দেখতে পাবেন না, শুধু হচ্ছে এটা দেখতে পাবেন যে লেখাটুকু। তখন আমি আপনাদের নাম দেখতে পাবো। দেখেন এরপরে হচ্ছে, আচ্ছা, তো এইখানে আরেকটু উদাহরণ দেওয়ার দরকার আছে। এই যেটা বলতেছিলাম মেটাফোর নিয়ে। হুম, ধরেন ম্যাকবেথ যেই নাটকটা আছে, সেখানে বলা হচ্ছে যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন একটি চলমান ছায়া মাত্র। দেখেন জীবনকে তুলনা করেছে ছায়ার সাথে, শ্যাডোর সাথে। হ্যাঁ, এরপরে দেখেন যদি বলা হয় অল দ্য ওয়ার্ডস এ স্টেজ, সমগ্র পৃথিবীটা একটা কি, নাট্যমঞ্চ, একটা রঙ্গমঞ্চ। তাহলে পৃথিবীকে এখানে একটা স্টেজের সাথে তুলনা করা হচ্ছে। এবং এখানে কোনো অ্যাজ লাইক এ ধরনের কথা নাই, এ ধরনের শব্দ নাই, তাই না? ধরেন যে বলা হলো দ্য গার্ল ইজ এ রোজ। হ্যাঁ, তো দেখেন এই যে কথাগুলো, এগুলো হচ্ছে, আমরা কি বলবো, এগুলো হচ্ছে মেটাফোর বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালিগরি। হ্যাঁ, অ্যালিগরিটা কেমন? এটা হচ্ছে রূপক ধর্মী, এটাও রূপক, বাট এটা এটা হচ্ছে কিরকম, এক ধরনের রূপক ধর্মী রচনা। বিষয়টা একটু বলি। ধরেন যখন কোনো গল্পের উপর দিয়ে একরকম মনে হয় কিন্তু ভেতরে অন্যরকম। হ্যাঁ, মানে উপর দিয়ে একরকম মনে হচ্ছে কিন্তু ভেতরে অন্য একটি বার্তা, মানে গভীর অর্থ বা একটা বার্তা লুকিয়ে আছে, তখন সেটাকে অ্যালিগরি বলা হয়, মানে রূপকধর্মী রচনা। সহজভাবে বললে এটি হলো গল্পের ভেতরে আরেক গল্প। হ্যাঁ, লেখক এখানে কি করেন, যে রূপক চরিত্র বা হচ্ছে যে এই ঘটনার আড়ালে সমাজ, রাজনীতি বা নৈতিকতা সম্পর্কে তিনি গভীর কোনো সত্য তুলে ধরেন। হ্যাঁ, এই অ্যালিগরি শব্দটা হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে, মূলত অ্যালিগোরিয়া থেকে, যার অর্থ হলো যে স্পিকিং ইন স্পিকিং ইন অ্যানাদার ওয়ে, অন্যভাবে বলা। তার মানে মূল কথা হচ্ছে কি, এখানে ডাবল মিনিং থাকবে। ডাবল মিনিং অর্থাৎ দুইটা অর্থ থাকবে, একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ মিনিং। বুঝতে পেরেছেন? তারপরে এখানে একটা আহ, এক ধরনের মেসেজ থাকবে। এর মাধ্যমে কি করা হয়, যে লেখক সাধারণত যে রাজনৈতিক বা নৈতিক একটা শিক্ষা দিতে চান। হ্যাঁ, আমরা এইরকম অ্যালিগরিক্যাল অনেক কথা বলি,
যে বলতেছি একটা, ওই যে বলে না যে আহ, আহ, যে বউকে মেরে ঝিকে শেখানো নাকি ঝিকে মেরে বউকে শেখানো, কোনটা? এরকম কিন্তু একটা ব্যাপার আছে। তো মূল কথা হলো যে আমি বলতেছি একটা কিন্তু মিনিং আর একটা। এটা এটা হচ্ছে অ্যালিগরি, রূপক। আপনারা যদি অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েল, ওনার নাম গতকালও 2-3 বার নিয়েছি। হুম। ওনার যে অ্যানিমাল ফার্ম যেটা আছে, এই বিখ্যাত উপন্যাসটা অ্যালিগরির একটা শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কি করা হয়, ওখানে দেখবেন যে ওই যে একটা খামারের, উনি যখন ওই যে কোথায় থাকতেন বলেন তো, উনি থাকতেন হচ্ছে মায়ানমার। তো ওখানে তিনি এটা লিখেছিলেন, আহ, এই অ্যানিমাল ফার্ম। তো এখানে খামারের যে পশু পাখিদের মধ্যে হচ্ছে পশু পাখিদেরকে দিয়ে কথা বলানো, বুঝতে পেরেছেন? এই পশু পাখিদের গল্পের আড়ালে তিনি হচ্ছে 1917 সালের যে রুশো বিপ্লব এবং সমাজতন্ত্রের যে ব্যর্থতা, এটাকে তিনি তুলে ধরেছেন। হুম। সমাজতন্ত্র যখন পৃথিবীতে আসছিল প্রথম, এটা কিন্তু মানুষের মনে খুব বেশি প্রভাব বিস্তার করেছিল। মানুষ এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল যে আসলে এভাবে ফাংশন করে না। মানে যত সুন্দর করে মানুষকে বোঝানো হয়, বাস্তবে এটা ওই করা যায় না, ইম্পসিবল। ধরেন যে সমাজতন্ত্রের মূল কথা হলো যে শ্রেণীহীন সমাজ, কোনো শ্রেণীকরণ থাকবে না, সব মানুষ সমান এক। কেউ খুব ধনী কেউ খুব গরিব হবে না। সবাই সবার কাজ করবে এবং কর্মদক্ষতা অনুযায়ী পারিশ্রমিক পাবে। বাস্তবে পক্ষে এটা সম্ভব? শ্রেণীহীন সমাজকে কল্পনা করা যায়? দেখেন, হিন্দু ধর্মের দিকে তাকান, সেখানে কারো কাজ হচ্ছে বিদ্যা শিক্ষা লাভ করা, কারোর কাজ যুদ্ধ করা, কারোর কাজ ব্যবসা করা, কারোর কাজ হচ্ছে কি করা, বাকিদেরকে সেবা যত্ন করা, তাই না? তো ব্যাপার হচ্ছে আসলে ওরকম শ্রেণীহীন সমাজ কি করা যায় না, কল্পনা করা যায় না, এবং বাস্তবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক আলোচনা। তো যেটা বলতেছিলাম যে অ্যানিমাল ফার্মে সেখানে দেখানো হয়েছে যে সমাজতন্ত্রের ব্যর্থতা, কিন্তু উপর থেকে গল্পটা আরেক রকম, কিন্তু মেসেজটা অন্যরকম। এরপরে যদি আপনারা জন বানিয়ানের যে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস পড়েন, ওখানে দেখবেন যে একজন মানুষের যেই আধ্যাত্মিক যাত্রার একটা বর্ণনা দেওয়া হয়েছে। মানে বিষয়টা একরকম কিন্তু মিনিং বা মেসেজটা আরেক রকম। দ্য ফেইরি কুইন অফ সেম, এডমান্ড স্পেন্সারের। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে হাইপারবোল। এটা কেমন? হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জন। হুম। মানে কোনো সাধারণ ঘটনা বা বিষয়কে যখন অনেক বাড়িয়ে, হ্যাঁ, অতিরঞ্জন করে উপস্থাপন করা হয়, তখন তাকে হচ্ছে হাইপারবোল বলে। এর উদ্দেশ্য কাউকে প্রতারিত করা নয়, বরং হচ্ছে কি, কোনো বিশেষ অনুভূতির গভীরতা বা গুরুত্ব বোঝানো। যেমন হচ্ছে কেউ খুব ক্ষুধার্ত হলে বলে যে আমি এতটাই ক্ষুধার্ত যে একটা ধরেন যে আস্ত খাসি খেয়ে ফেলতে পারবো। তো আসলে এটা বোঝাচ্ছে যে সে খুব ক্ষুধার্ত, কিন্তু বাস্তবে কি সে একটা খাসি খেয়ে ফেলতে পারবে? সম্ভব? পারবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এগুলোকে বলা হচ্ছে হাইপারবোল। যেমন একটা উদাহরণ দিই, দে 10,000 স আই অ্যাট এ গ্লান্স। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থের যে ড্যাফোডিলস কবিতা আছে, ওই কবিতায় তিনি এই লাইনটা বলেছেন, এক পলকে ঠিক 10,000 ফুল তিনি দেখেছেন। অ্যাট এ গ্লান্স, এক এক পলকে। অ্যাট এ গ্লান্স মানে কি? এক পলক। তো এক পলকে কেউ 10,000 দেখতে পারে? মানে এক্সাক্ট 10,000 হবে? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা হাইপারবোল। অথবা ধরেন, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। শেক্সপিয়রের যে ম্যাকবেথ নাটক আছে, ওই নাটকের লেডি ম্যাকবেথ তার অপরাধবোধের গভীরতা বোঝাতে তিনি বলেছিলেন যে সমস্ত আরবের পারফিউম যদি হচ্ছে আমার এখানে নিয়ে আসা হয়, তাই না, আমার এই হাতে লাগানো হয়, তাও আমার এই উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। হুম। তো বাস্তবে সারা আরবের সুগন্ধি তার হাতে, মানে রক্তের যেই গন্ধ, সেটা কি করতে পারবে না, দূর করতে পারবে না। এটা একটা অতিরঞ্জন, এটা একটা হাইপারবোল।
হ্যাঁ, এরপরে ধরেন যে আই হ্যাভ বিন ওয়াকিং অন দ্য রোড ফর থাউজেন্ডস অফ ইয়ার। হ্যাঁ, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, তাই না? জীবনানন্দ দাশের যে বনলতা সেন কবিতায় হাজার বছর ধরে পথ পথ হাঁটার কথা বলা হয়েছে। এটা কি মানুষের পক্ষে সম্ভব নাকি? হাজার বছর ধরে কেউ হাঁটতে পারে? আরে 100 বছরই তো আপনি বাঁচেন না, হাজার বছর কেমনে হাঁটবেন? তাই না? তো এটা একটা মানুষের পক্ষে অসম্ভব কাজ। কিন্তু এই যে একটা দীর্ঘ প্রতীক্ষা, প্রেমিকের একটা দীর্ঘ প্রতীক্ষা বোঝাতে এখানে এই হাইপারবোলটা নিয়ে আসা হয়েছে। এরপর দেখেন কি আছে, মনোলগ। মনোলগ অর্থাৎ একক নাটক। হ্যাঁ, এই একক নাটক বা হচ্ছে এখানে আসলে মূলত এটা হবে স্বগতোক্তি বা একক ভাষণ। আচ্ছা, যাই হোক, পরে আমি এটা লিখে দিব, সমস্যা নেই। দেখেন, এটা কিরকম, নাটক বা গল্পে যখন কোনো একজন চরিত্র দীর্ঘ সময় ধরে কথা বলে তখন তাকে হচ্ছে মনোলগ বলে। এটা হচ্ছে মঞ্চে উপস্থিত অন্য যারা চরিত্র থাকে সেই চরিত্রদের উদ্দেশ্যে বলতে পারে, অথবা দর্শকদের উদ্দেশ্যেও বলতে পারে। বুঝতে পেরেছেন? এটা একটা বিশেষ মানে এর একটা বিশেষ রূপ হলো ড্রামাটিক মনোলগ, হচ্ছে নাটকীয় স্বগতোক্তি। হুম, যেখানে একজন বক্তা মানে একজন স্পিকার নীরব শ্রোতার মানে হচ্ছে সাইলেন্ট লিসেনার যে থাকে তার উপস্থিতিতে নিজের মনের যে গহীন কথা বা হচ্ছে অতীতের কোনো ঘটনা সেটা সে প্রকাশ করে। হুম, যেমন হচ্ছে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর একটা, এটা হলো একটা বিখ্যাত একটা মানে ড্রামাটিক মনোলগ। এরপরে ইউলিসেস যেটা আছে, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, এটাও হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, এরপরে হচ্ছে এপিলোগ। যেটা এপিলোগ, এপিলোগটা কি? এটা হলো উপসংহার বা হচ্ছে একটা নাটকের শেষের যে বক্তৃতা। বুঝতে পেরেছেন? সাহিত্যকর্মের সমাপ্তি অংশ। কোনো নাটক বা সাহিত্যকর্মে একদম শেষে যে সংক্ষিপ্ত বক্তৃতা বা একটা যে উপসংহার থাকে তাকে হচ্ছে এপিলোগ বলে। অনেক সময় দেখবেন যে নাটকের একটা মুভি দেখছেন, মুভির শেষে একটা মেসেজ দিচ্ছে। হ্যাঁ, কথা বলার মাধ্যমে কেউ একজন ভয়েস ওভার করে এটা বলতে পারেন, অথবা হচ্ছে যে শেষ যে চরিত্রটা সে এটা বলতে পারেন, মানে একটা মেসেজ আপনাকে দিবে। তার মানে কোনো নাটক বা সাহিত্যকর্মের একদম শেষে যেই সংক্ষিপ্ত বক্তৃতা থাকে বা উপসংহার থাকে ওইটাই হচ্ছে এপিলোগ। হ্যাঁ, এটি হচ্ছে আহ প্রোলগের ঠিক বিপরীত। প্রোলগ মানে কি? সূচনা, মানে শুরুতে কিছু কথা থাকতে পারে যেটাকে বলা হয় প্রোলগ, আবার শেষে কিছু কথা থাকতে পারে সেটা হচ্ছে মানে হচ্ছে এপিলোগ। মানে নাটক শেষ হওয়ার পর কোনো চরিত্র দর্শকের উদ্দেশ্যে এটি পাঠ করেন। এর মাধ্যমে কি হয়, নাটকের যেই সারমর্ম টানা হয়, অথবা দেখা যাচ্ছে যে দর্শকের কাছে হচ্ছে একটা মেসেজ দিতে চাওয়া হয়, মেসেজ দেওয়া হয়। বা এমন হতে পারে যে ওখানকার যেই ভুল ত্রুটি সেটা হচ্ছে সেটার জন্য মানে তারা হচ্ছে সেই ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চাইতে পারেন, তাই না? এ ধরনের একটা ব্যাপার এখানে থাকে। যেমন হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের এই নাটকের শেষে রোজালিন্ড তিনি দর্শকদের উদ্দেশ্যে একটা এপিলোগ পাঠ করেন। বুঝতে পেরেছেন? এরপরে দ্য টেম্পেস্ট, এখানেও কিন্তু এই এপিলোগের ব্যবহারটা দেখা গেছে। এরপরে যেটা আছে সেটা দেখেন, ডেমাগগ। হুম, মানে হচ্ছে বক্তৃতাবাগীশ নেতা বা হচ্ছে পলিটিক্স বা হচ্ছে রাজনীতি সম্পর্কিত। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে সাহিত্যে বা রাজনীতিতে এমন একজন বক্তৃতাবাগীশ নেতা যিনি যুক্তিতর্কের ধার ধারে না, বরং কি করেন, সাধারণ মানুষের আবেগ, কুসংস্কার বা কোনো একটা ভয়কে কাজে লাগিয়ে তিনি ক্ষমতা অর্জন করতে চান। তাকে হচ্ছে ডেমাগগ বলে। এরা সাধারণত একটু সুবিধাবাদী চরিত্রের হয়। আমাকে ভোট দেন, বলা যাবে না কি দেবো, কার্ড দিব আপনাকে। হ্যাঁ, মাসে মাসে টাকা পাবেন বসে বসে। যাই হোক, এটা শুনলে হয়তো আমার আবার কেউ পিটাইতে পারে। এ ধরনের কথাবার্তা বলা খুবই রিস্কি, খুবই রিস্কি, বাট উদাহরণ দেওয়ার জন্য বলেছি। আমাকে যদি ভোট দেন আপনাদেরকে আমি বাস দেব, আপনারা ঘর বাঁধবেন। বুঝতে পেরেছেন?
হুম, এইটা হচ্ছে ডেমাগগ। বাস্তবে চিন্তা করেন তো, আমি ক্ষমতায় গেলে 5 কোটি গাছ লাগাবো। ইজ ইট পসিবল? সম্ভব এটা? 5 কোটি গাছ লাগালে ভাই ল্যান্ড কই? এমনি তো পুচকে একটা দেশ, ছোট একটা দেশ, এখানে 5 কোটি বৃক্ষ রোপণ করলে আপনার ল্যান্ড থাকবে? 20,000 কিলোমিটার বা 50,000 কিলোমিটার খাল কাটা হবে? পসিবল? সব তো নদী হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ডেমাগগ। আচ্ছা, এরপরে বিবলিওগ্রাফি, আপনারা বুঝেন এটা বিবলিওগ্রাফি কি? সংক্ষেপে যাচ্ছে, আরেক ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। বিবলিওগ্রাফি হচ্ছে যে কোনো গবেষণামূলক বই, প্রবন্ধ বা থিসিস লেখার সময় লেখক যেসব বই বা উৎসের সাহায্য নিয়েছেন তার একটা তালিকা বইয়ের শেষে কি হয়, দেওয়া থাকে। এই তালিকাকে বায়োগ্রাফি মানে বিবলিওগ্রাফি বলে। কি বলা হয়? বিবলিওগ্রাফি। এর মাধ্যমে এই যে তথ্যের যেই সত্যতা সেটা নিশ্চিত করা হয়, এবং পাঠকরা আরো কি বিস্তারিত পড়ার সুযোগ পান। আমার নোটে মাঝে মধ্যে আমি এরকম বিবলিওগ্রাফি দিয়েছি, যে এই তথ্যটা সঠিক কিনা আপনি এখান থেকে যাচাই করতে পারবেন, যেটা হচ্ছে কনফিউজিং। বুঝতে পেরেছেন? ওকে মাঝে মধ্যে আমি দিচ্ছি, তাহলে আমার ওই লেখাটার আরো বেশি সত্যতা নিশ্চিত হবে, এবং এটা করা উচিত। সবই আমি লিখবো, ঠিক আছে, আমার মতো করে সাজাবো, শব্দ চয়ন আমার মতো হবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিসের সত্যতা নিশ্চিত করার জন্য ওখানে ওই বইটার যে বা হচ্ছে যেখান থেকে ইনফরমেশনটা পেয়েছি সেটা ওখানে উল্লেখ করা উচিত। বিশেষ করে আপনারা থিসিস যারা করবেন বা করেছেন ইউনিভার্সিটিতে, দেখবেন ওখানে এই থিসিসের যে খাতাটা জমা দিতে হয় একদম ফাইনাল পরীক্ষার সময়, বা হচ্ছে এক এক ইউনিভার্সিটিতে এক এক নিয়ম, তো তখন হচ্ছে দেখবেন যে এই বিবলিওগ্রাফি দিতে হয়, কোথা থেকে আপনি তথ্যগুলো নিয়েছেন। এখন তো সবাই চ্যাট জিপিটি থেকে নেয়, এই জন্য বেশি ধরাটা খায়, কারণ ওখানে বিবলিওগ্রাফি থাকে না, আর আন্দাজে কিছু নাম টাম দিয়ে দেয়, স্যাররা এগুলো ধরতে পারে, খুব ভালোভাবে ধরা যায়। ঢাকা ইউনিভার্সিটিতে এই সুযোগটা নেই, ওখানে সিডি সাথে জমা দিতে হয়। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওটা খুব সহজে কম্পিউটারে দিয়ে যাচাই করা যায় যে কতটুকু কোথা থেকে নিয়েছেন। এই চ্যাট জিপিটির ওখানে কোনো খাওয়ান নাই, একদম ধরে ফেলবে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ফেলবে কোথা থেকে নিয়েছেন, প্যারাফ্রেজ করেও আপনার লাভ হবে না। যাই হোক, এটা হচ্ছে বিবলিওগ্রাফি। এরপর হচ্ছে বায়োগ্রাফি, মানে হচ্ছে সহজ কথায় যখন কোনো ব্যক্তি জীবনের ইতিহাস অন্য কোনো ব্যক্তি রচনা করে। বুঝলেন? অন্য কোনো ব্যক্তি রচনা করছে, কিছু না, এটা হচ্ছে তথ্যভিত্তিক। হ্যাঁ, এ তো ওই ব্যক্তির কি হয়, ওই ব্যক্তির জন্ম, কর্মজীবন, সংগ্রাম বা সাফল্যের বিস্তারিত বর্ণনা থাকে। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে লাইফ অফ স্যামুয়েল জনসন ধরে নেন, এটা হচ্ছে জেমস বসওয়েল এটা লিখেছেন। মানে একজন আরেকজনের যদি জীবনী লেখে ওইটাকে বলা হয় বায়োগ্রাফি। এরপরে অটোবায়োগ্রাফি, কেউ যদি নিজে নিজের জীবনী লেখে তখন থেকে অটোবায়োগ্রাফি বলে বা আত্মজীবনী বলে। এখানে লেখক নিজের দৃষ্টিকোণ থেকে সে তার জীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন অনুভূতির সে বর্ণনা দিয়ে থাকে। ঠিক আছে? এই বায়োগ্রাফি, এটা অন্য কেউ লেখেন, সরি, বায়োগ্রাফিটা কি হয়, অন্য কেউ লেখে, কিন্তু অটোবায়োগ্রাফি কি হয়, নিজে লেখে। যেমন হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলার একটা আত্মজীবনী, সে নিজেই লিখেছে। এরপরে দেখেন এপিজে আবুল কালাম, আব্দুল কালাম, হ্যাঁ, মানে আবুল না, এপিজে আব্দুল কালামের যে আত্মজীবনী আছে, ওনাকে অনেকে আছে আবুল কালাম বলে, বাট ওনার নাম হচ্ছে কি আবুল পাকির জয়নুল জয়নুল আবেদিন আব্দুল কালাম। বুঝতে পেরেছেন? তো বড় নাম, এই জন্য সংক্ষেপে হচ্ছে এপিজে বলে, এপিজে আব্দুল কালাম। তো ওনার একটা বই আছে উইংস অফ ফায়ার, বইটা আমার কাছে আছে, আমি পড়েছিলাম। এই বইটা রাস্তার পাশ থেকে কিনেছিলাম, হাঁটতেছি, একটা জায়গায় যাচ্ছি, দেখি রাস্তার পাশে এই বইটা বিক্রি করতেছে, আরো অনেক বই। পরে 6-7টা বই কিনলাম, এর মধ্যে এই উইংস অফ ফায়ারটাও ছিল। তো এটা হচ্ছে কি বলেন তো, অটোবায়োগ্রাফি, নিজেই লিখেছেন। এরপরে দেখেন ম্যাকিয়াভেলিয়ান, এইটা হচ্ছে বিষয়টা একটু আপনাদের বুঝতে হবে, এটা অনেক জায়গায় মানে পাবেন জিনিসটা। দেখেন, ইতালীয় দার্শনিক এবং রাজনীতিবিদ নিকোলা ম্যাকিয়াভেলি, তার নামানুসারে কিন্তু এই টার্মটি এসেছে।
সরি। তো এই নিকোলা ম্যাকিয়াভেলির নাম অনুসারে এই টার্মটি এসেছে। নাটকে বা গল্পে বা হচ্ছে কোনো লেখায় যে চরিত্রটা অত্যন্ত ধূর্ত, ষড়যন্ত্রকারী বা স্বার্থপর বা নিজের ক্ষমতা অর্জনের জন্য যে যে কোনো অনৈতিক কাজ করতে দ্বিধাবোধ করে না, তাকে হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলা হয়। বুঝতে পেরেছেন? এরা বিশ্বাস করে যে উদ্দেশ্য হাসিল করাই আসল, পথ ভালো না খারাপ সেটা বিষয় দেখার বিষয় না। আপনাদেরকে একটু এক্সট্রা ইনফরমেশন দিই, আমার অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ইচ্ছা ছিল আজকে, কিন্তু সময় স্বল্পতার কারণে সংক্ষেপ সংক্ষেপে আলোচনা করলাম। তারপরে এটা আমি আসলে বলতে চাচ্ছি একটু। আপনারা ওই ম্যাকিয়াভেলির যে নাম শুনেছেন, ওনার একটা বই আছে, বুঝতে পেরেছেন? বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স। আপনারা জানেন হয়তোবা যে এই দ্য প্রিন্স বইটা, হিটলারের নাম শুনেছেন? তিনি পকেটে করে ঘুরে বেড়াতেন, পকেটে নিয়ে রাখতেন, ঘুমাতেন ওই বইটা মাথার পাশে নিয়ে। আমরা যেমন মোবাইল ফোন সাথে সাথে রাখি না, হিটলার এই বইটা সাথে সাথে রাখতো, ইভেন ঘুমানোর সময়ও তার কাছে রাখতো। কি আছে এই বইয়ে জানেন? এই বইয়ে ম্যাকিয়াভেলি বলছে যে ক্ষমতা টিকায় রাখাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শাসকের প্রধান লক্ষ্য হবে রাষ্ট্র এবং ক্ষমতা দখল করা। হ্যাঁ, এখানে নৈতিকতা, দয়া, সততা এইসব হচ্ছে আসলে পরিস্থিতি ভেদে ব্যবহারযোগ্য, এগুলো বাধ্যতামূলক কিছু না। হ্যাঁ, এখানে হচ্ছে মানে লক্ষ্য বড় হলে উপায় খারাপ হলেও চলবে। দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মেন্স, একটা কথা আছে, দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এই বইটার মূল কথা ওইটা। তিনি বলেছেন যে শাসককে শাসককে কি হতে হবে, মানে শাসক হচ্ছে তিনি ভয় দেখাবেন। বুঝতে পেরেছেন? শাসককে ভালোবাসা হলে ভালো, কিন্তু তাকে বেছে নিতে হবে কি, আলটিমেটলি হচ্ছে ভয় দেখানোর ব্যাপারটা। এবং এটাই নিরাপদ, ভালোবাসার চেয়ে এটা নিরাপদ। কারণ ভালোবাসা মানুষ কি করতে পারে? ভালোবাসলে কি হয়? ব্রেকআপ হইতে পারে, তাই না? ধরেন তখন দেখবেন এমনি আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। মানে শাসককে সবসময় দেখাইতে হবে যে সে ভালো, সে ভিতরে যতই নিষ্ঠুর হোক হোক না কেন। বাইরে দেখাতে হবে সে দয়ালু, ধার্মিক, ন্যায়পরায়ণ, কিন্তু ভেতরে ভেতরে সে ধরেন যে ক্ষমতা টিকায় রাখার জন্য তার পাশের মানুষটাকে, তার আপন ভাই মানে হচ্ছে বোনকেও সে মেরে ফেলতে পারে। মোগল সাম্রাজ্যে আমরা এটা দেখেছি। বুঝতে পেরেছেন যে বাকি ভাইগুলোকে মেরে ফেলেছে? মনে নেই আপনাদের দারা সুজা, আওরঙ্গজেবের কথা, মুরাদ, তারা কি করেছিল? কেউ পালায় গেছিল, কাউকে মেরে ফেলেছিল। ক্ষমতা টিকায় রাখা হচ্ছে আসল কথা। হিটলার এই বইটা খুব পছন্দ করতো, দ্য প্রিন্স। এখানে হচ্ছে যে যাই হোক, এখন আহ, এই ম্যাকিয়াভেলি সে ব্যক্তি কি খারাপ? এটা কিন্তু আবার ভাবা যাবে না। ম্যাকিয়াভেলি যে মানুষটা, সে যে মনে হয় অনেক খারাপ না। সে তো জাস্ট একটা বই লিখেছে, আর ওই সময় পরিস্থিতি ওরকমই ছিল। আচ্ছা, যাই হোক। তো এরপরে দেখেন, মানে মূল কথা যেটা সেটা হলো যে এখানে হচ্ছে একজন কানিং, আনস্ক্রুপিউলাস ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, একজন সেলফিশ পারসন। ম্যাকিয়াভেলিয়ান মানে হচ্ছে একজন সেলফিশ পারসন। আচ্ছা, এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে ইউলজি। ইউলজিটা কি? ইউলজিটা হচ্ছে যে এক ধরনের বক্তৃতা বা রচনা যেখানে হচ্ছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো মহান কাজের একটা ভূয়সী প্রশংসা করা হয়। সাধারণত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যে অন্ত্যেষ্টিক্রিয়া হয়, ফিউনারেল, হ্যাঁ, বা স্মরণ সভা, ওই সময় তার গুণাবলী এবং জীবনের যে অর্জনগুলো তুলে তুলে ধরে তার একটা মানে তাকে অনেক বড় করে যে একটা আলোচনা করা হয় বা একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়, এটাকে বলা হয় ইউলজি। এটা মূলত মৃত ব্যক্তির সম্মানে লেখা হয়। হ্যাঁ, তবে জীবিত ব্যক্তির যেই উচ্ছ্বসিত প্রশংসার ক্ষেত্রেও কিন্তু এই শব্দটি ব্যবহৃত হতে পারে। এলিজি আর ইউলজির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এলিজি মানে কি? এলিজি মানে হচ্ছে, মনে আছে আপনাদের গতকালকে বলেছিলাম, শোক গাথা, মানে শোক গীতি বা বিলাপ, ল্যামেন্টেশন, শোক ক্রন্দন, যেখানে শোক বা দুঃখের প্রাধান্য বেশি থাকে।
আর ইউলজি কি? এটা হলো উচ্ছ্বসিত প্রশংসা, হাই প্রেইজ, যেখানে শ্রদ্ধা বা গুণকীর্তন প্রাধান্য পায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যেটা আছে সেটা হচ্ছে সলিলোকুই। এটা মনে হয় আগে এসেছে, তাই না? আগে এসেছে না এটা? খেয়াল আছে আপনাদের? জি ভাইয়া, তাহলে এটা এটা আগে পড়ে এসেছি। হ্যাঁ, এরপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সারাংশ, মানে কোনো বড় গবেষণাপত্র, থিসিস বা প্রবন্ধ বা হচ্ছে বইয়ের যে মূল বিষয়বস্তু সেটাকে যখন খুব সংক্ষেপে অল্প কথায় তুলে ধরা হয় তখন তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট বা সারাংশ বলে। এটা সাধারণত রচনার শুরুতেই থাকে, যাতে পাঠক পুরো লেখাটি না পড়েই বুঝতে পারেন যে ওই ভেতরে কি আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যেমন এই যে বিশ্ববিদ্যালয়ের আমরা যে থিসিস পেপার লিখি বা কোনো একটা জার্নাল হচ্ছে আহ, বা হচ্ছে কোনো একটা আর্টিকেলের শুরুতে এক প্যারায় যে একটা সংক্ষিপ্ত পরিচিতি থাকে, এটাকে অ্যাবস্ট্রাক্ট বলে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন অ্যানেকডোট। অ্যানেকডোট হচ্ছে কোনো সংক্ষিপ্ত কিন্তু মজার গল্প। বিষয়টা কিরকম? কোনো বাস্তব ব্যক্তি বা ঘটনা সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিন্তু মজার বা শিক্ষণীয় গল্পকে বলা হয় অ্যানেকডোট। হ্যাঁ, এটি সাধারণত কোনো আলোচনার মাঝে উদাহরণ হিসেবে বা হচ্ছে পরিবেশ হালকা করার জন্য এটা বলা হয়। ঠিক আছে? এটা হচ্ছে, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা হচ্ছে বাস্তব জীবনের কোনো একটা বিশেষ মুহূর্তের একটা সরস বর্ণনা। অর্থাৎ আপনি ধরেন একটা আলোচনা করতেছেন, আলোচনার মধ্যে আপনি একটা অ্যানেকডোট বললেন, এটা সংক্ষিপ্ত কিন্তু মজার একটা ঘটনা বললেন যেটা ওই আলোচনার সাথে প্রাসঙ্গিক, এটাকে বলা হয় অ্যানেকডোট। হুম, ধরেন যে এই একটু আগে আমরা যে আলোচনা করতেছিলাম ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার সম্পর্কে, তখন আমরা যেই এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসলাম কি? হিটলারের, তাই না? তো এটা হচ্ছে বলতে পারেন একটা অ্যানেকডোট। আচ্ছা, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এটা আমরা পাবো, আমরা লেখার মধ্যে এটা পাবো। পঞ্চস্বরাঘাত বিশিষ্ট 10 মাত্রিক কাব্যিক চরণ, কঠিন শব্দ দিয়ে লেখা। বুঝতে পেরেছেন? পঞ্চ স্বরাঘাত বিশিষ্ট 10 মাত্রিক কাব্যিক চরণ, মানে মনে হয়েছে পুরাটা ওই দাঁত ভাঙা সংস্কৃত শব্দ। হ্যাঁ, তো যাই হোক, এটা আসলে কি? এইটা হলো যে ইংরেজি কবিতার এক ধরনের বিশেষ ছন্দ বা বাচন ভঙ্গি। সহজ বাংলায় আমরা বলতে পারি যে যে কবিতার প্রতিটা লাইনে মোট 10টা সিলেবল থাকে, হ্যাঁ, বা শব্দাংশ থাকে এবং সেগুলোকে পাঁচটা জোড়ায় ভাগ করা হয়, তাকে হচ্ছে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। হ্যাঁ, প্রতি জোড়ায় এই যে প্রথম শব্দটি, এটা উচ্চারণে একটু কম জোর দেওয়া হয় এবং দ্বিতীয়টাতে জোর একটু বেশি দেওয়া হয়, একটু স্ট্রেসড দেওয়া হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে শব্দ লাভ ডাব। হ্যাঁ, তো দেখেন লাভ যখন বলতেছেন তখন হচ্ছে একটু কম প্রেসার দিচ্ছেন, বাট ডাব, লাভ ডাব, হ্যাঁ, ওই বিজ্ঞান বইতে আপনারা দেখবেন যে ওই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে কিন্তু এই কথা আছে, লাভ ডাব। তো এটা মনে পড়লো আমার। তো ডাব যখন বলি তখন কি হয়, আমাদের হৃৎপিণ্ড যে এই করতেছে না, পাঞ্চ করতেছে, লাভ ডাব এরকম করতেছে। বুঝতে পেরেছেন? তো কি করতেছে সেটা কথা না, এটাকে আর কি সায়েন্সে এরকম লাভ ডাব বলা হয়, হার্টের যে স্পন্দন। যাই হোক, এখানে দেখেন পরেরটাতে আমরা একটু বেশি প্রেসার দিচ্ছি। তো এখানে কি হয়, এখানে আহ, প্রথম উচ্চারণে একটু কম জোর দেওয়া হয়, পরেরটাতে একটু বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে? যাই হোক, এগুলো আমরা একটু উদাহরণ সহ আরো দেখতে পারলে ভালো হতো। এরপরে দেখেন এলিউশন বা পরোক্ষ উল্লেখ বা হচ্ছে ইঙ্গিত, এটাকে বলা যেতে পারে যে লেখার সময় কোনো বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা বা কোনো ধর্মীয় কাহিনী বা অন্য কোনো সাহিত্যকর্মের নাম, বুঝছেন, এটা যদি সরাসরি বিস্তারিত বর্ণনা না করে কেবল একটা ইঙ্গিত বা ইশারা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় এলিউশন। লেখক ধরে নেন যে পাঠক ওই বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানেন। বুঝতে পেরেছেন? আপনাদের এই আলোচনা করার সময় দেখা যাচ্ছে অনেক প্রসঙ্গ অল্প একটু বলতেছি, এর মাধ্যমে আমি ধরে নিচ্ছি যে আপনি এই বিষয়টা জানেন। না জানলেও আপনি দেখা যাচ্ছে যে পরে জেনে নেবেন। হুম, এটাকে কি বলা হয়? এলিউশন। অর্থাৎ একটা আলোচনার মধ্যে বড় একটা বিষয় সম্পর্কে সংক্ষেপে একদম কয়েক শব্দে উল্লেখ করা, ওই বিষয়টার ইঙ্গিত দেওয়া। আচ্ছা,
আচ্ছা, এরপরে ধরেন যেটা আছে সেটা হচ্ছে সিজোরা। উচ্চারণটা কেমন? উচ্চারণটা হচ্ছে সিজোরা। হ্যাঁ, এই যে বা হচ্ছে বিরাম বা জ্যোতি। বিষয়টা কিরকম? যে কবিতার একটা লাইনের মাঝখানে শ্বাস নেওয়ার জন্য বা ছন্দের প্রয়োজনে যেখানে এই সামান্য থামা হয়, সেই বিরতিকে হচ্ছে সিজোরা বলে। এটা সাধারণত কমা, দাড়ি বা হাইপেন এগুলো দ্বারা চিহ্নিত করা হয়, তাই না? এটা হচ্ছে কবিতার যে একঘেয়েমি সেটাকে দূর করে। যেমন হচ্ছে টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, তাই না? এই যে ভুল করা মানুষের স্বভাব, এখানে হচ্ছে কমা দিয়ে তারপরে আবার কি পরেরটা লিখতেছে। আচ্ছা, এটা হলো সিজোরা। এরপরে এটা হচ্ছে পূর্বে এসেছে কনসিট। কনসিটটা কি? এটা হচ্ছে একটু মানে এটাকে বলা হয় আজগুবি উপমা বা হচ্ছে বিষয়টা কিরকম, যখন দুইটা সম্পূর্ণ ভিন্নধর্মী বা অসম্ভব জিনিসের মধ্যে জোর করে তুলনা করা হয়। হুম। এবং সেই তুলনাটি খুব চতুরতার সাথে দীর্ঘায়িত করা হয়, তখন তাকে হচ্ছে কনসিট বলা হয়। এটা হচ্ছে আহ, আপনারা মেটাফিজিক্যাল যারা পোয়েট আছে, মেটাফিজিক্যাল পোয়েট, তারা এই ধরনের উপমা কিন্তু বেশি ব্যবহার করে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো জন ডান উনি ধরেন কি করতেছে যে তার যে কবিতা, সেই কবিতায় প্রেমিক প্রেমিকাকে বলতেছে হচ্ছে কম্পাস বা জ্যামিতিক ওই যে কাটার সাথে তুলনা করতেছে। হ্যাঁ, কারণ কাটার দুই পা যেমন আলাদা হয়েও কি মানে হচ্ছে উপরের দিকে এক থাকে, বিষয়টা হচ্ছে ওরকম যে প্রেমিক প্রেমিকার আত্মাও তেমনি এক। হ্যাঁ, এটা একটা বিখ্যাত একটা কনসেপ্ট। এরপর একটু একটু গুরুত্বপূর্ণ আছে, এটার নাম হচ্ছে ডিকশন, শব্দচয়ন। এটা কিন্তু আমরা সেন্টেন্স কারেকশন যখন পড়েছি তখন কিন্তু এই শব্দটা বারবার বলেছি, ডিকশন ডিকশন বারবার বলেছি। মানে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে, লেখকের যে শব্দচয়ন বা শব্দ ব্যবহারের যে কৌশল, এটা কি বলা হয়? ডিকশন। একজন লেখক তার লেখার ভাব, পরিবেশ এবং চরিত্র অনুযায়ী কেমন শব্দ বেছে নিচ্ছেন তা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে বলা হয় ডিকশন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এটাকে বলা হয় এক্সেমপ্লাম। এক্সেমপ্লাম বিষয়টা কিরকম? দৃষ্টান্ত। এটা হলো এমন এক মানে এমন কোনো ছোট গল্প বা হচ্ছে কাহিনী যা কোনো বিশেষ নৈতিক শিক্ষা বা কোনো উপদেশ দেওয়ার জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। প্রাচীন ও মধ্যযুগের যে সাহিত্য, এই সাহিত্যে কিন্তু ধর্মপ্রচারকরা সাধারণত মানুষকে ধর্মের পথে আনার জন্য বক্তৃতার মাঝে এ ধরনের শিক্ষণীয় গল্প বলতেন। মানে সোজা কথা, এটা হলো একটা উপদেশমূলক দৃষ্টান্ত বা হচ্ছে গল্প। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে চসার জিওফ্রে চসারের যেই আহ, যে লেখাটা আছে, দ্য পার্ডনার্স টেল। হ্যাঁ, একটা গল্প। এই গল্পটা হচ্ছে একটা এক্সাম্পলাম। হুম। এখানে কি কি দেখানো হয়েছে? যে লোভই হচ্ছে সকল পাপের মূল। হ্যাঁ, তো এই যে তিনজন ব্যক্তি যে যে গুপ্তধন পেয়ে যে লোভে পড়ে তারা একে অপরকে হত্যা করেছিল, সেই গল্পের মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হয়েছে। এটাকে বলা হয় এক্সাম্পলাম। এরপর হচ্ছে হিউমর। হিউমর কি? মানে হচ্ছে এটাকে বলা যায় যে হাস্যরস বা বিনোদন। মানে সাহিত্যের যেই গুণটা বা যেই গুণটি পাঠকের মনে হাসি, আনন্দ বা হচ্ছে কৌতুকের উদ্রেক ঘটায়, তাকে হচ্ছে হিউমার বলে। হুম। এটা হচ্ছে কমেডি বা প্রহসন বা হচ্ছে যে স্যাটায়ার, এগুলোর একটা মানে কি বলা যায় যে প্রাণ শক্তি। লেখক পরিস্থিতি, সংলাপ কিংবা হচ্ছে চরিত্রের অদ্ভুত যে আচরণ, এই আচরণের মাধ্যমে তিনি হাস্যরস তৈরি করেন। এর উদ্দেশ্য হলো হচ্ছে বিনোদন দেওয়া। ঠিক আছে? আবার হাসির ছলে কোনো সিরিয়াস বিষয়কে হালকাভাবে উপস্থাপন করা। যেমন হচ্ছে চার্লস ডিকেন্সের উপন্যাসে কিন্তু প্রচুর এই হাস্যরসের আছে, ব্যাপার আছে। হুম। আচ্ছা, এরপরে দেখেন হোমোফোনস।
কখন শেষ হবে? শেষ। যে হোমোফোনসটা কি? যে যখন দুইটা শব্দের উচ্চারণ হুবহু একই হয়, কিন্তু তাদের বানান বা হচ্ছে যে স্পেলিং এবং অর্থ বা মিনিং এটা সম্পূর্ণরূপে ভাইয়া আলাদা। সেকেন্ড ক্লাস কখন হবে? এটা শেষ করেই কিছুক্ষণ একটু সময় নিব আমরা তারপরে, যেহেতু এটা একটু আসলে টাইম লেগে গিয়েছে, আমি এখানে কিন্তু যথেষ্ট সংক্ষেপ করতেছি। তো ও, দেখেন, একজন গ্রুপে মেসেজ দিল তো যে সেকেন্ড ক্লাস হবে না, তো সের জন্য জিজ্ঞেস করলাম যে হবে না নাকি এরকম আর কি। আচ্ছা একটু রিপ্লাই দিতে পারেন যে কিছুক্ষণ পরে হবে। কয়টায় নেওয়া যেতে পারে বলেন? তো মানে দেখেন, এখন তো 9:11 মিনিট তো এখন মানে একটা না এতক্ষণ ক্লাস করে হইতে যাবে না। আমার দেখা। একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে একটু সময় দিবনি আপনাদেরকে। হ্যাঁ, ধরেন যে 10টায় শুরু হয়ে ওদিকে আলোচনা একটু সংক্ষেপে করে দিবনি, শেষ। মানে হচ্ছে আপনাদের হ্যাঁ, 10টায় শুরু হলে, তাহলে ভালো হয়। হ্যাঁ, তাহলে 10টায় শুরু হবে, একটু বলে দেন কাইন্ডলি কেউ, কেউ একজন যে 10টায় শুরু হবে, কারণ এখনো প্রথমটা শেষ হয় নাই, এটাও একটু উল্লেখ করে দিয়েন। আচ্ছা, তো হোমোফোনসটা কি? মানে বিষয়টা হচ্ছে যে বানান, হ্যাঁ, উচ্চারণ হুবহু একই, কিন্তু বানান এবং মিনিং এটা হচ্ছে আলাদা, তখন সেই শব্দগুলোকে হোমোফোনস বলে। ঠিক আছে, এই শব্দটা এসেছে মূলত গ্রিক শব্দ হোমো এবং ফোন থেকে। ফোন, হোমো মানে কি একই, আর ফোন মানে কি? ফোন মানে হচ্ছে শব্দ বা উচ্চারণ। বুঝতে পেরেছেন? ফোন শব্দের অর্থ কিন্তু PHONE, ফোন, আমরা যে ফোন ব্যবহার করি, এটার মানে কিন্তু শব্দ বা উচ্চারণ, গ্রিক মিনিং। যদিও এখন ফোনের অন্য মিনিং হয়ে গেছে, মানে আমরা মিনিংটা অন্যরকম বলি, যাই হোক। মানে শোনার সময় এই শব্দগুলো কিন্তু একই রকম প্রায়। তো এই একই রকম মনে হলো, লেখার সময় এবং অর্থের দিক থেকে এদের ভিন্নতা থাকে। যেমন বলতে পারেন যে হচ্ছে প্লেন, PLAIN, প্লেন। প্লেন মানে কি? সমতল বা সহজ, সমান। আবার প্লেন, PLANE, মানে হচ্ছে ধরেন ওই যে ওই যে প্লেন আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, উড়োজাহাজ যেটা। হ্যাঁ, আবার দেখেন, ধরেন CSEE, মানে দেখা, দেখা কোনো কিছু। তো এই যে আমরা কিন্তু আসলে অনেক সময় বলি যে আহ, দয়েকার ক্ষয়াকার দেখা, বা হচ্ছে ক্ষয়াকার লয়কার লা খেলা, বাট এটা কিন্তু আসলে উচ্চারণটা ওরকম না। উচ্চারণটা হচ্ছে দেখা বা খেলা। হ্যাঁ, মানে ক্ষয় জপালা আকার, বা দয় জফলা আকার, দে। হ্যাঁ, যাই হোক, তো এই সি মানে হচ্ছে দেখা। আবার SEA, এই সি মানে কি? সমুদ্র। তো দেখেন উচ্চারণ কিন্তু সেম প্রায়, বানান আলাদা, অর্থ আলাদা। আচ্ছা, এরপরে এরকম উদাহরণ দিলে অসংখ্য দেওয়া যাবে। এরপরে হচ্ছে হোমোনিমস। হোমোনিমসটা কি? ভিন্নার্থক অভিন্ন শব্দ, এটাকে বলা হয় ভিন্নার্থক অভিন্ন শব্দ। বিষয়টা হচ্ছে যে যখন দুইটা শব্দের বানান এবং উচ্চারণ হুবহু একই, বানান একই, উচ্চারণও একই, বুঝতে পেরেছেন? কিন্তু বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে তাদের অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়, তখন তাদেরকে হচ্ছে হোমোনিমস বলে। অর্থাৎ শব্দটি দেখতে একই, শুনতেও একই, কিন্তু কাজ বা অর্থ আলাদা। ঠিক আছে, যেমন হচ্ছে ইউ আর রাইট, মানে হচ্ছে সঠিক। আবার বললাম লুক এট দ্য রাইট সাইড, ডান দিকে তাকাও, তাই না? তো এখানে বানান কিন্তু RIGHT মানে সঠিক, আবার RIGHT মানে হচ্ছে ডান দিক, একই রকম। আবার ধরেন হি স্যাট অন দ্য রিভার ব্যাংক, সে নদীর তীরে বসেছিল। আবার বললাম যে আই ডিপোজিটেড মানি ইন দ্য ব্যাংক, তো ওই ব্যাংক আর এই ব্যাংক বানান একই। একটার মানে হলো নদীর তীর, আর একটা মানে হচ্ছে যে ব্যাংক। ব্যাংক মানে কি? ব্যাংকের মিনিং কি কেউ কি দেওয়া যেতে পারে বলেন তো? অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, তাই না? যাই হোক, এরপরে ধরেন ওয়াচ, WATCH, আই লাইক টু ওয়াচ মুভিজ। আবার বললাম যে মাই রিস্ট ওয়াচ ইজ নিউ, আমার এই হাতের ঘড়িটা নতুন। তো দেখেন দুইটা বানান কিন্তু সেম। আচ্ছা, এরপরে আছে দেখেন আইরনি। আইরনি মানে হচ্ছে পরিহাস।
ব্যাপারটা কিরকম, যে কোনো কোনো ব্যক্তি বা পরিস্থিতির প্রকৃত অর্থ যখন মুখের কথার সম্পূর্ণ বিপরীত হয় তখন তাকে আইরনি বলে। সোজা কথায় যা বলা হয় আর যা বোঝানো হয় এই দুইটার মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান থাকে, তফাৎ থাকে। এটা হলো আইরনি। হ্যাঁ, এটা কেবল মিথ্যা বলা নয়, বরং হচ্ছে যে কথার মারপ্যাচে কাউকে মানে কথার মারপ্যাচে হচ্ছে সত্যকে বিদ্রুপাত্মক ভাবে তুলে ধরা। ঠিক আছে? তো ধরেন যে মুখে প্রশংসা করতেছে কিন্তু আসলে সে বিদ্রূপ করতেছে। হুম। যেমন হচ্ছে ধরেন যে কাউকে কোনো একজনকে দেখে ভালো লাগতেছে না। হ্যাঁ, তাই সে এমন ভাবে সাজছে, ধরেন যে এমন পরিমাণ মেকআপ করছে যে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং আসলে ওই মেকআপ করার কারণে তার ভালো লাগতেছে না। আচ্ছা, আমার একটা পার্সোনাল একটা কথা বলি, যদিও এটা আসলে বলা ঠিক না, আপনারা কিভাবে নেবেন আমি জানি না। ধরেন একটা মানুষ মেকআপ করলো, হ্যাঁ, তো আসলে কিন্তু আমার কাছে মনে হয় যে ওর সৌন্দর্যটা একটু কমে গেল। এটা মানে ভ্যারি করে পার্সন টু পার্সন, বাট আমার কাছে মনে হয় যে ও তো ন্যাচারালি যেমন এটাই তো ভালো, তাই না? তো যাই হোক, ধরেন একজন এরকম এমন ভাবে মেকআপ করছে যে তাকে দেখতে আসলে আরো বেশি আগের থেকে ভালো লাগছে না, আগে যেটুকু লাগতো তাও লাগতেছে না। তখন তাকে দেখে ধরেন যে বলা হলো যে বাহ, তোমাকে তো পরীর মতো লাগছে। এখানে কি করা হয়েছে? এখানে একটা একটা আইরনি। আসলে তাকে ভালো লাগতেছে না। হুম। তার মানে যা আশা করা হয় তার উল্টোটা এখানে ঘটে। বুঝতে পেরেছেন? মানে পুলিশ স্টেশনে চুরি হওয়ার মতো। আচ্ছা, এরপরে দেখেন নিও ক্লাসিজম। এটা আমরা সাহিত্যের একটা ভাগের মধ্যে পাবো, নিও ক্লাসিক পিরিয়ড। তো দেখেন ইংরেজি সাহিত্যে যেই সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীর যেই একটা বিশেষ সময়কালকে মূলত নিও ক্লাসিজম বলা হয়। এটা আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব, কারণ এটা আমরা পড়বো, সবই পড়বো, বাট ওটা নিয়ে বেশি আলোচনার কিছু না। এরপর হচ্ছে প্যারাডক্স, স্ববিরোধী সত্য। বিষয়টা কিরকম, যে প্যারাডক্স হলো এই যা, এটা হচ্ছে এমন একটা বাক্য যা প্রথমবার শুনলে মনে হবে যে ভুল বা অসম্ভব, পরস্পর বিরোধী, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে না, এর ভেতরে একটা বড় সত্য লুকায় আছে। ঠিক আছে? মানে অক্সিমরন আর প্যারাডক্সের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, অক্সিমরন কি হয়, পাশাপাশি দুইটা বিপরীত শব্দ বসে, যেমন ওপেন সিক্রেট। আর প্যারাডক্সে কি হয়, পুরো বাক্যটি আপাত দৃষ্টিতে বিরোধী একটা ভাব প্রকাশ করে, কিন্তু একটা তার গভীর একটা সত্য সেখানে লুকানো থাকে। যেমন চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। আপনার মনে হতে পারে যে একজন শিশু, সে আবার কিভাবে মানুষের পিতা হয়, ফাদারের পিতা হয়, মানে ফাদার অফ দ্য অফ ম্যান, তাহলে মানুষের পিতা কেমনে হয়? চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান হইলো, এটা কিছু আপনার মনে হচ্ছে যে এটা কেমনে সম্ভব? এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কথা। তো আপাত দৃষ্টিতে এটা অদ্ভুত মনে হলেও এর অর্থ হলো কি, এর প্রকৃত অর্থ হলো যে আজকের শিশুই ভবিষ্যতে বাবা হবে। হ্যাঁ, বা শিশুর মধ্যে ভবিষ্যতের যে একটা সম্ভাবনা নিহিত আছে, সে তো একদিন বড় হবে, তাই না? বড় হয়ে সেও তো একদিন ছেলে মেয়ের হচ্ছে বাবা মা হবে। তো তার মানে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান শুনে মনে হচ্ছে যে এটা হচ্ছে অসম্ভব, বাট এটা কিন্তু আসলে সত্য। আসলে একটু চিন্তা করলে দেখা যায় যে না, এটা প্রকৃত একটা মিনিংফুল একটা কথা। এরপরে ধরেন যে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। দেখেন, আই মাস্ট বি ক্রুয়েল, আমি নিষ্ঠুর হব, অবশ্যই আমি নিষ্ঠুর হব, টু বি কাইন্ড, কাইন্ড হওয়ার জন্য, সদয় হওয়ার জন্য, দয়ালু হওয়ার জন্য। মানে দয়ালু হওয়ার জন্য আমি কি হব, নিষ্ঠুর হব। তো বিষয়টা কিরকম, যে হ্যামলেট তার মায়ের ভালোর জন্যই হচ্ছে তার সাথে কি করেছিল, এটা নিষ্ঠুর আচরণ করেছিল, মনে আছে? এই নাটকটা পড়লে আপনারা বুঝবেন। এরপরে ধরেন যে মোর হ্যাস্টি লেস স্পিড, যত তাড়াহুড়ো করবে তত কাজে দেরি হবে। তো আসলে দেখেন মনে হচ্ছে যে তাড়াহুড়ো করেই তো কাজটা দ্রুত করা সম্ভব, বাট আসলে দেখা যায় যে না, তাড়াহুড়ো করে আসলে ওরকম লাভ হয় না। বুঝতে পেরেছেন? এরপরে আছে কাওয়ার্ডস ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথস।
অর্থাৎ ভয়ের কারণে তারা বারবার মানসিকভাবে মৃত্যুর স্বাদ পায়। যাই হোক, এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে প্যারোডি। প্যারোডিটা হচ্ছে ব্যঙ্গাত্মক রূপ। এটা কিরকম? যে কোনো বিখ্যাত সাহিত্যকর্ম, গান বা কবিতাকে নকল করে যখন হাস্যরসাত্মকভাবে নতুন কিছু করা হয়, সেটাকে হচ্ছে প্যারোডি বলে। এর মূল উদ্দেশ্য কি হল, মূল মূল উদ্দেশ্যটা কি জানেন? যে মূল রচনাটার ভাবগাম্ভীর্যকে ভেঙে দেওয়া এবং পাঠকদের আহ হাসানো বা হচ্ছে বিদ্রূপ করা। হুম, বুঝতে পেরেছেন? যেমন কেউ যদি হচ্ছে রবীন্দ্রনাথের কোনো একটা, ধরেন যে একটা সিরিয়াস গানের সুর নকল করে সে হচ্ছে আহ, নিজের মতো করে অন্য একটা গাইতেছে, হলো এটা এটা হলো একটা প্যারোডি। ঠিক আছে? তো যাই হোক, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাথোস, করুণ রস। এটা কিরকম? যে সাহিত্যের যেই গুণটা পাঠক বা দর্শকের মনে গভীর শোক, দুঃখ বা করুণার উদ্রেক করে, তাকে হচ্ছে প্যাথোস বলে। মানে ট্র্যাজেডি নাটকে বা হচ্ছে বিয়োগান্তক যে গল্প, এই গল্পে হচ্ছে প্যাথোসের ব্যবহার বেশি দেখা যায়, যখন কোনো নির্দোষ চরিত্র অকারণে কষ্ট পায়। বুঝতে পেরেছেন? তখন আমাদের মনে এক ধরনের যে ব্যথার উদ্রেক হয়, সেটাই হচ্ছে প্যাথোস। নির্দোষ, তার দোষ নাই, কিন্তু সে কষ্ট পাচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা নাটকে বা হচ্ছে কোনো একটা সিনেমায়, যেখানেই হোক, তখন আমাদের মনে একটু কি হয়, প্যাথোস জাগ্রত হয়। এটাকেই বলা হয় করুণ রস বা প্যাথোস। এরপরে দেখেন আছে পেন্টামিটার। আমরা আয়াম্বিক পেন্টামিটার শিখেছি, এটা দরকার নেই। এরপরে রাইম, আগে এটা আলোচনা করেছি। ভার্নাকিউলার, ভার্নাকিউলার উপভাষা। বিষয়টা কিরকম? যে বা দেশীয় ভাষা যেটাকে বলে, যে কোনো নির্দিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলে সেটাকে বলে ভার্নাকিউলার। এটা কোনো তৎসম বা হচ্ছে এটা কোনো হচ্ছে কেতাবি ভাষা না। হুম, বরং হচ্ছে যে ওই এলাকার মানুষেরই ব্যবহার, মানে তারা যে ভাষাটা ব্যবহার করে সেইটা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভার্নাকুলার। তো এটা, এরপর হচ্ছে ভার্স। ভার্সটা কি? ভার্স মানে হচ্ছে শ্লোক বা হচ্ছে কি বলা যায়, যে একটা কাব্যরীতি, এক ধরনের কাব্যরীতি। রাইটিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাভিং এ রাইম। হ্যাঁ, বিষয়টা হলো এই যে গদ্যের বিপরীত হলো ভার্স। যখন কোনো লেখা হচ্ছে নির্দিষ্ট ছন্দ বা হ্যাঁ, পথ অন্তমিল মেনে, বলা যায় না, পথ। এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ, আহ, পদ বলা যায়, হুম, পদ্য, পদ বলা যেতে পারে এটাকে। তো যখন কোনো লেখা নির্দিষ্ট ছন্দ বা হচ্ছে অন্তমিল মেনে লাইন আকারে শেষ করা হয় বা লেখা হয়, তখন তাকে ভার্স বা পদ্য বলা হয়। এটা হচ্ছে কবিতার একটা একক লাইনও হতে পারে, আবার পুরো কবিতার গঠন বা স্ট্রাকচারও এমন হতে পারে। ঠিক আছে? তো ওই যে ফ্রি ভার্স যেটা আছে, মুক্ত ছন্দ, মানে মুক্ত ছন্দ হলো এরকম টাইপের পদ্য যেখানে কোনো হচ্ছে কি থাকে না, মানে মিল থাকে না, মিল থাকে না। কোনো ছন্দ থাকবে না, মিল থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো যাই হোক, আমাদের আলোচনা আজকে এখানে শেষ করা যেতে পারে। আজকে বলতে আরো তো আছে সামনে। আপনারা 10টার দিকে আবার একটু কানেক্ট হন, এই সুযোগে একটু রেস্ট নেন, একটু খাওয়া দাওয়া করেন বা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেন। দেখেন আমার কত সুন্দর গোছানো ইংরেজি সাহিত্যের নোট, বুঝছেন? আপনারা হচ্ছে এগুলা পাবেন, সুন্দর করে আমরা আলোচনা করব। যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম